যেটা আমি আমার পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম সেটা তোমরা একটু কাইন্ডলি ফলো করো। সেটা আমার ক্লাসে হতে পারে বা অন্যান্য স্যাররা যেগুলো পড়াবেন, সবগুলোই তোমরা কনসেপ্ট গুলো ফোকাস করো। কারণ এখন যদি তোমরা ইউজিসি নেটের প্রশ্ন দেখো, বিগত 4-5 বছরের প্রশ্ন আমরা যদি দেখি, আমরা দেখবো প্রত্যেকটা প্রশ্নে অ্যানালিটিক্যাল ওয়েতে চলে যাচ্ছে। এনটিএ ধীরে 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 অ্যানালিটিক্যাল ওয়েতে প্রশ্ন শিফট করছে। তো আমাদের ফোকাস থাকবে যেন আমরা কনসেপ্ট গুলোকে অ্যানালিটিক্যালি সলভ করার চেষ্টা করতে পারি। তো তোমরা সেই কনসেপ্ট গুলো যেটা আমরা পড়াবো বা আমরা আলোচনা করবো ক্লাসে, সেইটা তোমরা হ্যান্ড রিটেন তোমাদের হাতে একটা নিজের ছোট একটা খাতা বানাবে, সেই খাতায় কনসেপ্টটা টু দা পয়েন্ট লিখবে। টু দা পয়েন্ট লিখলে যেটা হবে, তোমরা যখন রিভাইজ করবে ওই খাতাটা তোমরা যদি পড়ো, তোমরা প্রচুর কনসেপ্ট খুব সহজে রিভাইজ করতে পারবে। এবং এইটা আমি করেছি, এইটা আমাকে প্রচন্ড ভাবে সুবিধা দিয়েছে। তো আমি মনে করি তোমাদের এটা অনেক বেশি হেল্প করবে এবং তোমাদের পড়ার ক্ষেত্রে এটা খুব বেশি সাহায্য করবে। তো আর যেখানেই সমস্যা হবে, মানে আমার সাবজেক্টটা আমি বা অন্যান্য স্যাররাও আছেন, যেখানে যার প্রবলেম হবে নির্দ্বিধায় জিজ্ঞেস করবে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না, ওইটা বুঝতে পারছি না। যতক্ষণ আমি পারবো তখন এডেন্সের প্রত্যেকটা ফ্যাকাল্টি পারবেন, তারা সাহায্য করবেন। তো তোমরা নির্দ্বিধায় মানে নিজেদেরকে মানে ইতস্তত বোধ করবে না। মানে আমার কাছে বলার কথা হচ্ছে এটাই, তোমরা ইতস্তত বোধ করবে না। তোমরা সবকিছু বোঝার চেষ্টা করো, কারণ আলটিমেট পাস তোমাকে নিজেই করতে হবে। আমি অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা পড়াতে পারবো বা বোঝাতে পারবো, বাট তোমাদেরকে কিন্তু পাসটা তোমাদের নিজেদেরকেই করতে হবে পরীক্ষায় গিয়ে। তো সেই জন্য তোমরা ক্লাসে প্রত্যেকটা টপিক যতক্ষণ না বুঝতে পারছো না ততক্ষণ আমাকে বলো। আর আমরা পড়াবো, যেহেতু এটা অনলাইন মোডে ভালো দিক খারাপ দিক উভয় আছে। তো আমরা পড়বো কিরম ভাবে, আমরা প্রত্যেকটা টপিক আমরা টু দা পয়েন্ট আলোচনা করব। আলোচনা করার পর 1-2-3টে টপিক আলোচনা করার পর আমি জিজ্ঞেস করবো যে তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারো আমাকে কাইন্ডলি, আমরা আবার শুরু করে আবার আমরা সেই টপিকগুলো বোঝার চেষ্টা করবো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেকে যেহেতু পড়া, আমরা সবাই জানি যে পড়া মানে আধুনিক যুগের শিক্ষা হচ্ছে টু ওয়ে বেসিসে। তো অনলাইন মেথডে একটা সমস্যা হয়, স্টুডেন্টরা ফিডব্যাক দিতে পারে না, অনেকে দিতে চায় না, ইতস্তত বোধ করে। তো এখানে একটা মেসেজের অপশন আছে। তো কারুর যদি মনে হয় মেসেজে ফিডব্যাক দেবে, মেসেজে ফিডব্যাক দিয়ে। তো সেইভাবে আমরা আলোচনা শুরু করছি। তাহলে এইটা আমাদের হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের টপিক, আমাদের ইউনিট 7। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো, অ্যাজ পার রুটিন আমাদের এখানে আমরা আজকে যে পাঠ্য বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 7, পেডাগজি, অ্যান্ড্রোগজি এন্ড অ্যাসেসমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমাদের সবার কাছে আশা করি সিলেবাসটা আছে, ইউজিসি নেটের সিলেবাসটা আছে। তো পেপার 1 বা পেপার 2 যে দুটো সিলেবাস তোমরা আমাদের ওয়েবসাইটেও দেখতে পাবে এবং ইউজিসি নেটের ওয়েবসাইটেও আছে। তোমরা প্রত্যেকটা সিলেবাস, অ্যাটলিস্ট এই দুটো সিলেবাসটার খাতাটা, এই দুটো জিনিস অবশ্যই প্রিন্টেড ভাবে হাতে রেখে দেবে। মানে সিলেবাসটা থাকবে একদিকে আর হ্যান্ড নোটটা থাকবে আরেকদিকে। যেটা বুঝতে পারবে, যেটা বুঝতে পারবে সেটা হাতে লিখে নেবে এবং তারপরে সেটা রিভাইজ করার জন্য, ইন ডিটেল পড়ার জন্য তো নোটস তোমরা পেয়েই যাবে। তো এইভাবে তোমরা পড়বে, এইভাবে আমরা সবাই আলোচনা করবো। তাহলে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ রুটিন অনুযায়ী আজকে আমাদের যেটা টপিক ছিল ইউনিট 7-এর পেডাগজি, অ্যান্ড্রোগজি এন্ড অ্যাসেসমেন্ট, আমরা সেটা আলোচনা করবো। এবং একটা জিনিস বলে রাখি, ইউজিসি নেট কিন্তু লাস্ট 3-4 বছর তোমরা যদি সিলেবাস ফলো করো, ইউজিসি নেট মানে পরীক্ষা যদি প্রশ্ন যদি ফলো করো, তোমরা দেখবে এই পেডাগজি, অ্যান্ড্রোগজি, অ্যাসেসমেন্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং এই ইউনিটটা একটা স্কোরিং ইউনিট হিসাবে পরিচিত এবং এই ইউনিট থেকে নাম্বার স্কোর হয় ইজি, একটা অ্যানালিটিক্যাল বেসিস প্রশ্ন করে এবং স্কোর ইজি, মানে স্কোর করা যায়। তো এইটার উপর তোমরা একটু ফোকাস করো যেন এখানে 100% তোমরা অ্যাটেন্ড করতে পারো এবং ভালোভাবে পাস করতে পারো। তো এইটা ফোকাস করে পড়ো। তো এবার আমরা আজকে শুরু করবো নেক্সট স্লাইডে। আজকে আমরা যেটা পড়বো সেইটা, তো আমরা যদি সিলেবাসটা দেখি, প্রত্যেকটা ইউনিট আমাদের কাছে পেপার 2 এর 10টা ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটে 4টে করে পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। আজকে আমরা এম করবো পার্ট এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখবো কতটা পড়তে পারি, সেটা নিয়ে আমরা শুরু করলাম। তো প্রথমেই আমাদের যে টপিকটা আছে বা যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ পেডাগজি। তো পেডাগজি, তোমরা আশা করছি সবাই এডুকেশন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এটা তোমরা সবাই জানো। আমরা ছোট থেকে পড়ে আসছি কি পেডাগজি হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং। অর্থাৎ আমরা বলতে পারি পেডাগজি হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যেখানে পড়াতে কি করে হবে সেইটা নিয়ে আলোচনা করবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পড়াতে কি করে হবে তার বিজ্ঞান। তার মানে বর্তমান যুগে আমরা এত শিক্ষার্থী কেন্দ্রিক পড়াকে শিফট করিয়ে গেছি যে পড়াতে কি করে হবে তার জন্য পড়তে হবে, এটাই হচ্ছে পেডাগজি। তাহলে এখানে আমরা কি ফোকাস করছি, এখানে আমরা ফোকাস করছি পুরোপুরি শিক্ষার্থীকে কেন্দ্র করে। অর্থাৎ
কি করে পড়ালে শিক্ষার্থী আরো ভালো করে শিখতে পারবে, কি করে পড়ালে শিক্ষার্থীর সমস্ত সমস্যা দূর হবে, কি করে পড়ালে শিক্ষার্থী পড়াই নিজের মনকে কেন্দ্রীভূত করতে পারবে, এর যে বিজ্ঞান বা এর যে আলোচনার পরিসর, এটাই হচ্ছে পেডাগজি। তো এইটা তোমরা সবাই জানো। তো এইটা এত ভিতরে আমরা ঢুকবো না, তো এর ওভারঅল আমরা পড়ে যাব। তো এই পেডাগজি যখন আমরা আলোচনা করব, এর কিছু অ্যাসপেক্ট এরিয়া আছে যেগুলো আমাদেরকে আলোচনা করা খুব প্রয়োজন। অর্থাৎ পেডাগজি বলতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোকে কেন্দ্রভূত করতে হবে, সেইগুলোর মধ্যে একদম প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হাউ স্টুডেন্ট লার্ন বেস্ট। মানে আমরা এইটা আমাদের পেডাগজিক্যাল ওয়েতে যখন আমরা পড়াবো, আমাদের প্রথমেই এটা বুঝতে হবে স্টুডেন্ট কিভাবে বুঝতে পারবে সেইটা বোঝা। অর্থাৎ স্টুডেন্ট কিভাবে পড়ালে স্টুডেন্ট সব থেকে বেশি বুঝতে পারবে, সব থেকে বেশি এফেক্টিভ হবে, সেইটাই হচ্ছে পেডাগজির মূল মন্ত্র। সেকেন্ড হচ্ছে ক্রিয়েটিং এঙ্গেজিং লেসেন্স দ্যাট স্পার্ক কিউরিওসিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসেছিল। স্পার্ক কিউরিওসিটি, এই কি টার্মটা দেখবে, এর কারণটা হচ্ছে এই কি টার্ম থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে না মানে পেডাগজি কি, আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, জাস্ট এইটুকু থেকে প্রশ্ন করবে না, তোমাকে ওই কি টার্মটা হাইলাইট করতে হবে, যে কি টার্ম থেকে তোমাকে প্রশ্ন করবে। তো তাহলে পেডাগজি আমরা কি দেখলাম, যেটা পেডাগজির একটা খুব বড় জায়গা হচ্ছে যেখানে আমরা স্টুডেন্টের যে কৌতূহল বা কিউরিওসিটি সেইটা ডেভেলপ করবো। দেন টিচিং মেথডকে কি করে ডিফারেন্ট লার্নারের কাছে পৌঁছে দেবো, সেটা হচ্ছে পেডাগজির বৈশিষ্ট্য। যে আমি সবাইকে শুধুমাত্র লেকচার মেথডে পড়ালাম, বাট স্টুডেন্ট যে সেই স্টুডেন্ট বা স্টুডেন্টরা তারা লেকচার মেথডকে বোর ফিল করে, তাহলে নিশ্চয়ই আমাকে তাহলে এই লেকচার মেথড পরিবর্তন করে অন্য মেথডে শিফট করতে হবে। ডেমনস্ট্রেশন মেথড, সিমুলেশন মেথড, টিম টিচিং মেথড, ভেরিয়াস মেথড আছে, তোমরা পেপার ওয়ানে পড়েওছো। তো সেই সমস্ত মেথড আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসেসিং স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য অ্যাপ্রোচ অ্যাজ নিডেড। তারপর স্টুডেন্ট প্রোগ্রেস হচ্ছে, আমি পড়ালাম, পড়ানোর পর সেই স্টুডেন্টদের প্রোগ্রেসটা হচ্ছে কিনা বা স্টুডেন্টের প্রোগ্রেস ঠিকঠাক করতে পারছে কিনা সেটাকে অ্যাসেস করাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা পেডাগজির একটা অংশ। লাস্ট আমরা বলতে পারি মেকিং লার্নিং রিলেভেন্ট, ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড এনজয়েবল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আগে আমরা মানে যখন শিক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, মানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, তখন এইসব বিষয়ের উপর আমরা গুরুত্ব দিতাম না। পরবর্তীকালে পেডাগজি ইন্ট্রোডিউস হওয়ার পর এইটার উপর আমরা খুব বেশি গুরুত্ব দিই, যে লার্নিংকে, শিখনকে আমাদের রিলেভেন্ট হতে হবে এবং এটাকে এনজয়েবল হতে হবে। যদি স্টুডেন্ট পড়ে যদি সেই তার এনজয়মেন্টটাই না আসে, পড়ার প্রতি তার যদি ভালোবাসাটাই না জন্মে, তাহলে পেডাগজিক্যাল ওয়েতে পড়ানো হলো না। তাহলে আমরা সামারাইজ করে দিই, পেডাগজি কি? পেডাগজি হচ্ছে একটা আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, যেখানে আমরা বলতে পারি যে স্টুডেন্টরা কি করে শিখলে, স্টুডেন্টদের করে পড়ালে টিচিংটা সব থেকে বেশি এফেক্টিভ হবে বা সব থেকে বেশি স্টুডেন্ট গ্যাদার করতে পারবে বিচার্য বিষয়টা, সেটাই হচ্ছে পেডাগজি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি পরের স্লাইডে গেলাম। নেক্সট স্লাইড হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। পেডাগজিক্যাল অ্যানালিসিস কি? এইটা পেডাগজিরই একটা অংশ। অর্থাৎ আমি যখন পেডাগজি ওয়েতে পড়াবো, তাহলে আমাকে এইটা আমরা আলোচনা করে নিলাম যে পেডাগজিক্যাল ওয়েতে পড়াতে গেলে স্টুডেন্টকে বোঝা খুব প্রয়োজন, এবং স্টুডেন্টদেরকে বুঝে তার মতো করে পড়ানো খুব প্রয়োজন। এই তার স্টুডেন্টের মতো করে পড়াতে গেলে যে স্টুডেন্টকে বোঝার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। অর্থাৎ এখানে আমি স্টুডেন্টকে অ্যানালিসিস করছি, এবং স্টুডেন্টকে অ্যানালিসিস করে স্টুডেন্টদের নিড অনুযায়ী, স্টুডেন্টদের অবজেক্টিভ অনুযায়ী আমি তাদেরকে লার্নিং প্রোভাইড করছি। এবং সেই আমাদের এটা লক্ষ্য থাকবে যে স্টুডেন্টের যে লক্ষ্য বা স্টুডেন্টদের যে নিড, সেইটা আমি এমন ভাবে পড়ালাম যেন তার নিড বা তার লক্ষ্যটা পূরণ হয়। আমরা উদাহরণ হিসেবে আলোচনা করি। আজকের ডেটে তোমরা এখানে যে পড়তে এসেছো, তোমাদের সবারই উদ্দেশ্য একটাই, যে সামনের যে নেট পরীক্ষাটা হবে তাতে যেন সবার জিআরএফটা পাস হয়। তাহলে তোমাদের সবার নিড হচ্ছে কি? জিআরএফ কোয়ালিফাই করা। তাহলে আমি যখন পেডাগজিক্যাল অ্যানালিসিস করব, তাহলে আমার পেডাগজিক্যাল অ্যানালিসিস হচ্ছে তোমরা যাতে জিআরএফ পাস করতে পারো সেইভাবে পড়ানো। বিগত 4-5 বছর ধরে যেভাবে প্রশ্ন এসছে, এনটিএ যেভাবে প্রশ্ন করেছে, সেই সমস্ত প্রশ্ন সলভ করা, অ্যানালিটিক্যাল ওয়েতে পড়ানো, যাতে তোমাদের কনসেপ্টে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো বিটুইন দিস অ্যান্ড দিস। এই জিনিসটাই হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। তো এই পেডাগজিক্যাল অ্যানালিসিসের কিছু এলিমেন্টস আছে, এই সিকোয়েন্সে কিন্তু প্রশ্ন আসে। মানে এনটিএ প্রশ্ন করে বলে যে এর মধ্যে কোনটা পেডাগজিক্যাল অ্যানালিসিসের অংশ না, বা এর মধ্যে তুমি পেডাগজিক্যাল অ্যানালিসিসটা নিজের মতো করে সাজাও। তো এনটিএ এর মতো করে প্রশ্ন করতে পারে, বাট আমরা আমাদের একটা ওভারঅল ফ্রেমওয়ার্ক আলোচনা করে নিই, যেটা একটা পেডাগজিক্যাল অ্যানালিসিসকে সুন্দরভাবে ডিফাইন করে। প্রথমে কি? লার্নিং অবজেক্টিভ। মানে প্রথমেই আমাদেরকে স্টুডেন্টদেরকে, মানে আমরা যখন পেডাগজিক্যাল ওয়েতে পড়াবো, তো আমার সেই শিক্ষা বস্তুর অবজেক্টিভটা কি সেইটা আমাকে জানতে হবে। যে আজকে আমি যে পড়তে এসেছি তার উদ্দেশ্য জানলাম। তারপর ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস, সেই
উদ্দেশ্য জানার পর কিভাবে আমি ইনস্ট্রাকশন দেবো, মানে কিভাবে আমি পড়াবো, আমি সাইমালটেনিয়াসলি পড়াবো, অফলাইন পড়াবো, অনলাইন পড়াবো, বা সেটা নোটস আগে দিয়ে পিপিটি করে পড়াবো, বা কিভাবে পড়াবো, সেই ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিটা আমাকে আগে গ্যাদার করে নিতে হলো। তারপর আমি করলাম কি মেথড। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে অ্যাসেসমেন্ট, আমি পড়ানোর পর অ্যাসেসমেন্টটা আমাকে আগে ঠিক করতে হবে, আমি তোমাদেরকে অ্যাসেসমেন্টটা করে পড়ছি। তারপর আমি হোল কারিকুলামটাকে ডিজাইন করলাম। তারপর টিচার স্টুডেন্ট ইন্টারাকশনটা খুব গুরুত্বপূর্ণ। টিচার স্টুডেন্ট ইন্টারাকশন আমি করলাম, যেটা আমরা এখন বর্তমানে করছি, টিচার স্টুডেন্ট ইন্টারাকশন। নেক্সট আছে ক্লাসরুম এনভায়রনমেন্ট। পেডাগজিক্যাল অ্যানালিসিসে এই ক্লাসরুম এনভায়রনমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেরকম ধর এখন আমরা পড়ছি, আমরা এটাকে একটা ভার্চুয়াল ক্লাসরুম মনে করলাম। এখন মনে করো আমার মাইকটা অন আছে, যদি আমার পাশে থেকে একটা কনস্ট্রাকশন আওয়াজ আসে, তাহলে ক্লাসরুম এনভায়রনমেন্ট কি থাকবে? কখনোই থাকবে না, ক্লাসরুম এনভায়রনমেন্টটা হ্যাম্পার হবে। তো একটা সুস্থ ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকাও খুব গুরুত্বপূর্ণ যখন আমি পড়াবো। আর লাস্ট হচ্ছে রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল, যেটা তোমরা ক্লাসের শেষে পাবে, অর্থাৎ যে রিসোর্স বা মেটেরিয়াল যেটা তোমরা রিভাইজ করার ক্ষেত্রে তোমাদের জ্ঞানকে এনহ্যান্স করার জন্য কাজে লাগবে, সেইটা রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল, সেটাও একটা পেডাগজিক্যাল অ্যানালিসিসের টেকনিকের অংশ। তাহলে আমরা পেডাগজিক্যাল অ্যানালিসিসের যে এলিমেন্ট গুলো দেখলাম সেগুলো আবার একবার আলোচনা করি। প্রথমে লার্নিং অবজেক্টিভ, শিক্ষার আমি অবজেক্টিভ দেখলাম। ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস, কি পদ্ধতিতে পড়াবো সেইটা ঠিক করলাম। অ্যাসেসমেন্ট মেথড, কি পদ্ধতিতে পরীক্ষা নেবো সেইটা ঠিক করলাম। হোল কারিকুলামকে ডিজাইন করলাম। হোল কারিকুলামকে ডিজাইন করার পর টিচার স্টুডেন্টদের ইন্টারাকশন করলাম। তারপর ক্লাসরুম এনভায়রনমেন্টটা ঠিক রাখলাম, একটা সুস্থ ক্লাসরুম এনভায়রনমেন্ট রাখলাম যেখানে পড়াশোনা একটা সুস্থ পরিবেশে সম্পন্ন হয়। এবং লাস্ট হচ্ছে রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল, যেখানে আমি লাস্ট পড়ার পর আমি রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল প্রোভাইড করলাম, যেটা তোমরা পড়ে তোমাদের জ্ঞানকে বা তোমাদের নলেজকে এনহ্যান্স করবে। তো এইটা পেডাগজিক্যাল অ্যানালিসিস গেল। আচ্ছা, আমরা তাহলে দুটো কনসেপ্ট পড়লাম, পেডাগজি পড়লাম এবং পেডাগজিক্যাল অ্যানালিসিস পড়লাম। এই দুটো কনসেপ্টে কারোর কোনো সমস্যা আছে? একটু আমাকে যদি কেউ বলে খুব সুবিধা হয়। বোঝা গেছে স্যার, হ্যালো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি। ক্রিটিক্যাল পেডাগজি হচ্ছে এটাও একটা নতুন কনসেপ্ট। এইটা পেডাগজিতে আমরা কি দেখলাম? পেডাগজিতে দেখলাম, আচ্ছা তোমরা এই জিনিসটা মেসেজে লিখবে, আমি দেখবো। হ্যাঁ, ক্রিটিক্যাল পেডাগজির কনসেপ্টটা প্রথম কে দেন এটা তোমরা সবাই মেসেজে লিখবে, আমি চেক করবো। তো আমরা পড়াশোনায় ফিরে আসি। তো পেডাগজি আমরা দেখলাম তাহলে কি, আমরা আলোচনা করলাম যে একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীকে কেন্দ্র করে পড়ানো হচ্ছে এবং এটা বোঝা হচ্ছে যে শিক্ষার্থী কি করে পড়লে সবচেয়ে বেশি এফেক্টিভ করবে সেইটার একটা আলোচনা করা হচ্ছে। পেডাগজি আমাদের এটা বুঝলাম। আচ্ছা, ক্রিটিক্যাল পেডাগজি কি দেখলাম? ক্রিটিক্যাল পেডাগজি দেখলাম এর থেকেও একটু এক্সটেন্ডেড। সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র স্টুডেন্টটা কতটা বুঝছে বা স্টুডেন্টের পড়াটা এফেক্টিভ হচ্ছে কিনা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, আমাদেরকে এর থেকেও বিয়ন্ডে যেতে হবে। কি সেই বিয়ন্ড? এখানে আমাদেরকে দেখতে হবে স্টুডেন্টরা ক্রিটিক্যালি ভাবতে পারছে কিনা, অর্থাৎ আমরা যে পড়াশোনাটা, আমরা যে নলেজটি স্টুডেন্টকে প্রোভাইড করছি, স্টুডেন্টরা সেটা তাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারছে কিনা। তারা তাদের ক্ষেত্রে তারা যদি এরকম কোনো সোশ্যাল ইনজাস্টিস বা এমন যদি কোনো সমস্যার ফেস করে তাহলে তারা প্রতিবাদ করতে পারছে কিনা, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি। হ্যাঁ, ক্রিটিক্যাল পেডাগজি কনসেপ্ট তোমরা ঠিকই বলেছো, পলো ফ্রেরি প্রথম দিয়েছিলেন, একজন ব্রাজিলিয়ান এডুকেটর, তোমরা ইউনিট 1-এও পড়বে। যেটা হচ্ছে পলো ফ্রেরি, একজন ব্রাজিলিয়ান এডুকেটর, ইনি প্রথম ক্রিটিক্যাল পেডাগজি কনসেপ্ট দিয়েছিলেন। গুড। এবার সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখলাম কি, ক্রিটিক্যাল পেডাগজি কি শুধুমাত্র পেডাগজির মধ্যে সীমাবদ্ধ না, যেটা এক্সটেন্ডেড রূপ। হ্যাঁ, এর একটা কি টার্ম আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনিং অর চ্যালেঞ্জিং ডমিনেটিং বিলিভ অর আইডিওলজি। এখান থেকে প্রত্যেক বছর একটা থেকে প্রশ্ন এসছে, পেপার 1-এ বলো, পেপার 2-এ বলো, এই কোয়েশ্চেনিং ডমিনেন্ট বিলিভ এই জায়গা থেকে প্রশ্ন এসছে। এই কোয়েশ্চেন এন্ড ডমিনেন্ট বিলিভ থাকলে ক্রিটিক্যাল পেডাগজি অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম কি, পেডাগজি যেরকম শুধুমাত্র শিক্ষার্থী করে এফেক্টিভ শিখতে পারবে তার মধ্যে সীমাবদ্ধ ছিল, ক্রিটিক্যাল পেডাগজি এর একটি এক্সটেন্ডেডে চলে গেল। এবং ক্রিটিক্যাল পেডাগজি বললো যে আমরা শুধুমাত্র কতটা শিখতে পারছে সেইটা দেখবো না, আমরা এইটা দেখবো যে তারা তাদের জ্ঞানটা তারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারছে কিনা। তারা যদি এমন দেখে যে তাদের সামনে কোনো সমস্যা হচ্ছে বা কোনো ইনজাস্টিস হচ্ছে, তার বিরুদ্ধে তারা কথা বলতে পারছে কিনা, তারা পড়াশোনাটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারছে কিনা। এই প্রসঙ্গেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে শিক্ষা তাহা যাহা কেবল তথ্য পরিবেশন করে নাই, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রাখিয়া আমাদের জীবনকে মানুষ হিসাবে গড়ে তোলে। এই যে রবীন্দ্রনাথের শিক্ষার যে চিন্তাটা, এই চিন্তাটা থেকেই ক্রিটিক্যাল পেডাগজি এসেছে, এটা বলতে পারো যে আমরা আমাদের যে জ্ঞানটা সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটাই ক্রিটিক্যাল পেডাগজির মূল বিষয়বস্তু। তো এর কিছু প্রিন্সিপালস আছে,
সেটা হচ্ছে চ্যালেঞ্জেস, ডমিনেট ন্যারেটিভ অ্যান্ড পাওয়ার স্ট্রাকচার। একদম প্রথমে আমরা যেটা বললাম যে যে পাওয়ার, যে অথরিটি, তাকে চ্যালেঞ্জ করতে পারছে কিনা, এটা ক্রিটিক্যাল পেডাগজির অন্যতম প্রধান একটি নীতি। এম্পাওয়ার স্টুডেন্ট টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড টেক অ্যাকশন। স্টুডেন্টকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এবং তার বিরুদ্ধে কাজ করতে হবে, অ্যাকশন করতে হবে। ফোস্টারিং সোশ্যাল জাস্টিস অ্যান্ড কালেকটিভ অ্যাকশন। ফোর, encourage dialogue, collaboration and critical reflection. And last, recognize the interconnectedness of education, power and social change. তার মানে আমরা বুঝলাম ক্রিটিক্যাল পেডাগজির মধ্যে আমরা এই একটা ধারণা পেলাম যেখানে জ্ঞানকে সরাসরি ভাবে বাস্তব জীবনে অ্যাপ্লাই করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে চলার শিক্ষা দিচ্ছে। তাহলে এখন অব্দি আমরা তিনটে কনসেপ্ট শিখলাম, পেডাগজি, ক্রিটিক্যাল পেডাগজি অ্যান্ড পেডাগজিক্যাল অ্যানালিসিস। তো আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। তবুও আমি বলবো তোমরা তোমাদের খাতায় টু দ্য পয়েন্টে লিখে নিও, ছোট করে 2 লাইন 3 লাইন করে, যেটা তোমাদের রিভাইজ করতে, তোমরা যেটুকু বুঝেছো, যেভাবে বুঝেছো, সেটা তোমাদেরকে পরবর্তীকালে রিভাইজ করতে খুবই সাহায্য করবে। নেক্সট, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা চলে আসলাম, সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং। এইটা আলোচনা করার আগে আমি একবার আলোচনা করতে চাই যে টিচিং বা শিক্ষণ এইটা কি, যে পড়ানো। টিচিং মানে তো পড়ানো, এই টিচিংটা কি, এইটাকে আমরা আলোচনা করবো যে হোয়াট ইজ টিচিং। তো টিচিংটা কি আমরা দেখলাম, শিক্ষা দান। টিচিং আমরা শিক্ষা দান বলতে পারি। শিক্ষা দান একটা প্রক্রিয়া যেখানে একদম নর্মাল একটা ব্যক্তি অন্য একটি ব্যক্তিকে কোনো জ্ঞান বা দক্ষতা শেখায় বা শেখাতে সাহায্য করে বা শিখতে সাহায্য করে, এটাই টিচিং। যে একটা ব্যক্তি, টিচিং হলো একটি প্রক্রিয়া যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো কোনো জ্ঞান, কোনো দক্ষতা ইত্যাদি শেখাতে সাহায্য করবে, তাহলে এটা টিচিং। টিচিং এর এই সংজ্ঞাটা আমরা মোটামুটি সবাই জানি, একদম ইজিয়েস্ট একটা সংজ্ঞা বলতে পারি। তো এই টিচিং এর যদি আমরা ভাগ দেখি, টিচিং এর 3টে লেভেল দেখতে পাই। একটা কি মেমোরি লেভেল, একটা কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং একটা কি রিফ্লেক্টিভ লেভেল। এই লেভেলস অফ টিচিংটা প্রত্যেক বছর পেপার 1 এবং পেপার 2 আমরা যদি দুটো আলোচনা করি, এখান থেকে প্রশ্ন থাকছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমি এখনই বলে দিতে পারি। তো লেভেলস অফ টিচিংটা তোমরা একটু ভালোভাবে দেখবে, কারণ এখান থেকেও একটু অ্যানালিটিক্যাল বেসিসে প্রশ্ন করে। আমরা যদি ছবি লক্ষ্য করি, তাহলে আমরা দেখলাম কি একদম নিচের যে লেভেলটা আছে, তাহলে সেটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। তার উপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, আর তার উপরে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তাহলে আমরা বলবো যে মেমোরি লেভেল অফ টিচিং হচ্ছে লেভেল 1 লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হচ্ছে সেকেন্ড লেভেল অফ টিচিং, এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং হচ্ছে থার্ড লেভেল অফ টিচিং। মেমোরি লেভেল অফ টিচিং কে দিয়েছিলেন? প্রপারেন্ট বাই হার্বার্ট। আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রপারেন্ট বাই মরিসন, অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং প্রপারেন্ট বাই হান্ট। তো আমরা আমাদের সিলেবাসে যেটা আছে, আমরা শুধুমাত্র এই লেভেলস অফ টিচিং পড়বো না, আমরা এই হার্বার্ট, মরিসন অ্যান্ড হান্ট, তারা যে শিক্ষা ক্ষেত্রে যে টিচিং এর ক্ষেত্রে যে মডেলগুলো দিয়েছিল, হার্বার্ট দিয়েছিল হার্বার্টেরিয়ান মডেল, মরিসন দিয়েছিল মরিসন মডেল অফ টিচিং, আর হান্ট দিয়েছিল বিগি অ্যান্ড হান্ট লেভেল অফ টিচিং। আমরা এই টিচিং গুলো, এই মডেলগুলোকে সব একসাথে আলোচনা করবো। দেখি কি করে আলোচনা করি। তো আলোচনা করার আগে আমরা দেখছি যে টিচিং মডেলগুলো আছে, যে মরিসন লেভেল অফ টিচিং বলো, হার্বার্ট টিচিং লেভেল অফ টিচিং বলো, বা হান্ট টিচিং লেভেল মডেল অফ টিচিং বলো, বা আরো অন্য যদি তোমরা কোনো টিচিং মডেল পড়ো, আমরা ভবিষ্যতে পড়বো। যদি আমাদের মনে হয় যে এইগুলো পড়ে হবে না, আরো পড়বো, আমরা আরো পড়বো, আলোচনা করবো। তো প্রত্যেকটা টিচিং মডেলে 4টে এলিমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই 4টে এলিমেন্ট যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা সেই টিচিং মডেলটাই বুঝে যাবে। কোনো জায়গায় 4টে আছে, কোনো জায়গায় 5টা আছে, বাট 4টেকেই ইউনিভার্সাল ধরা হয়। আচ্ছা, সেই 4টে এলিমেন্ট কি? প্রথমত ফোকাস। ফোকাস মানে লক্ষ্য। আমি যে টিচিং মডেলটা ইউজ করবো, বা আমি যে টিচিং মডেলটা, যে টিচিং মডেল অনুযায়ী পড়াবো, তার প্রথমেই দেখতে হবে মূল লক্ষ্যটা কি বা ফোকাসটা কি, অর্থাৎ কোন মূল লক্ষ্যটা কোপ আপ করার জন্য আমরা পড়াচ্ছি। তো এইটা হচ্ছে ফোকাস। দেন হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স থেকে কিন্তু প্রশ্ন আসে যে স্পেসিফিক সিকোয়েন্স আর স্টেপস, অর্থাৎ যে টিচিং মডেলটা আমি পড়াচ্ছি, সেই টিচিং মডেলটা আমি কিভাবে, কোন স্টেপসে, কোন সিকোয়েন্সে আমি পড়ালে টিচিং পদ্ধতিটা সম্পন্ন হবে, এটা হলো সিনট্যাক্স। নেক্সট হচ্ছে সোশ্যাল সিস্টেম, অর্থাৎ যে যখন আমি পড়াবো, তখন টিচার আর স্টুডেন্টের মধ্যে রিলেশনটা কি হবে, অর্থাৎ কে অ্যাক্টিভ হবে, কে প্যাসিভ হবে, এইটা হচ্ছে আমাদের সোশ্যাল সিস্টেম। আর সাপোর্ট সিস্টেমটা কি? সোশ্যাল সিস্টেম হয়ে যাওয়ার পর টিচার স্টুডেন্টের মধ্যে কে অ্যাক্টিভ, কে প্যাসিভ, সেটা তো আমরা জেনে নিলাম। তারপর টিচার স্টুডেন্টকে সাপোর্ট করার জন্য কি কি দেবেন, অর্থাৎ কি মেটেরিয়াল দেবেন, কি টেকনোলজি দেবেন, ওভারঅল কি দেবেন, সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। আর একটা এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ইভালুয়েশন। সেটাকে অনেকে এলিমেন্টের মধ্যে ধরেছেন, আবার অনেকে বাদ দিয়েছেন, ওই জন্য আমরা ইভালুয়েশনকে এর মধ্যে ধরলাম। আমরা ওভারঅল এই 4টে এলিমেন্টকে নিয়ে আলোচনা করবো: ফোকাস, সিনট্যাক্স, সোশ্যাল সিস্টেম অ্যান্ড সাপোর্ট সিস্টেম।
আচ্ছা, তুমি একটা জিনিস কিন্তু এতক্ষণ লক্ষ্য করেছো, এডুকেশনে কিন্তু এই অবজেক্টিভ প্রথমেই যখন আমরা পড়াচ্ছি তখন এই অবজেক্টিভ দেখা বা গোল দেখাটা কিন্তু বারবার আসছে, যে অবজেক্টিভ বা গোল, অবজেক্টিভ বা গোল। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমাদের কালকে পরীক্ষায় এমন কোনো সিকোয়েন্স রিলেটেড প্রশ্ন দেয় যে কি করে পড়াবো বা টিচিং মডেল বা টিচিং টেকনিক এরকম যদি প্রশ্ন দেয়, তাহলে আমরা প্রথমে যদি নিড অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদের নিড জানা, স্টুডেন্টদের অবজেক্টিভ জানা, স্টুডেন্টদের গোল জানা, এই এই অপশনটা যদি দেখি, তাহলে এই অপশনটি কিন্তু একদম প্রথমে হবে সাজাতে গেলে। তাহলে এই অপশনটা যদি একদম প্রথমে দিই, দেখবে এরা গোল বা নিড এইগুলোকে একদম প্রথমে দিলে উত্তর হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে। এনটিএ প্রশ্নের মধ্যে অ্যান্সার দিয়ে দেয়, আমাদেরকে জাস্ট ওই অ্যান্সারটা খুঁজতে হবে, অ্যান্সার খুঁজলেই পরীক্ষা পাস করে যাবে, প্রশ্নের ট্রিক বুঝতে হবে। তো তাহলে আমরা এটা বুঝলাম এডুকেশনের, যেহেতু আমরা স্টুডেন্ট, তো আমরা দেখলাম এই নিড, অবজেক্টিভ বা গোল এইগুলো খুব গুরুত্বপূর্ণ পড়ানোর ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম এখান থেকে যদি কালকে এরকম কোনো প্রশ্ন আসে, সেখানে যদি অবজেক্টিভ, নিড, অ্যাসেসমেন্ট এরকম যদি কোনো প্রশ্ন আসে, আমরা সেটাকে আমরা প্রথমে দিয়ে সাজানোর চেষ্টা করবো। তাহলে আমরা চারটে টিচিং মডেলের যে চারটে এলিমেন্ট সেটা আমরা বুঝে গেছি। এবার আমরা মডেল বলে আসি। মডেল বলে কি বলেছে দেখি। প্রথমে যে মডেলটা দেখলাম সেটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। এটা কে দিয়েছিল? আমরা প্রথমে আলোচনা করেছিলাম, এটা হার্বার্ট দিয়েছিল। তো হার্বার্ট যে টিচিং মডেলটা দিয়েছিল তার নাম হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। এটাকে বলা হচ্ছে কি, এটাকে আমরা দেখলাম লেভেল 1 অফ টিচিং, লেভেল 1 অফ টিচিং এও বলা হয়। তাহলে আর মানেটা কি বলা হয়? এখানে আমরা কি ফোকাস করছি? এখানে আমরা জাস্ট ফোকাস করছি সেই সংকীর্ণ অর্থে শিক্ষাকে। অর্থাৎ আমরা এখানে জাস্ট ফোকাস করব স্টুডেন্টরা ফ্যাক্ট বা ইনফরমেশন রিকল বা রিমেম্বার করতে পারছে কিনা, এইটুকুর মধ্যেই আমরা শিক্ষাকে সীমাবদ্ধ করে রাখলাম। অর্থাৎ আমরা পড়ালাম, পড়ানোর পর আমরা জাস্ট পড়ানোটা ফোকাসই করছি যে স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্টকে আমরা ডেটা বা ইনফরমেশন দিচ্ছি, তো সেইটাকে হুবহু মুখস্থ করতে পারছে কিনা, এইটাকেই বলা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। এর উপরে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট দেখছি। আমি ধরো উদাহরণ হিসেবে যদি আমরা আলোচনা করি, হয়তো আমি স্টুডেন্টকে বললাম, আচ্ছা বলো তো ভারত কবে স্বাধীন হয়েছিল? স্টুডেন্টরা উত্তর দিল, স্যার 1947 সালে 15ই আগস্ট। তাহলে এটা কি লেভেলের প্রশ্ন হলো? এটা মেমোরি লেভেল অফ কোয়েশ্চেন হলো। মানে এটা জাস্ট একটা ফ্যাক্ট সে রিমেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ রিকল করে ফেললো। তো এইটাই হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। আচ্ছা, এইটা তার মধ্যে সীমাবদ্ধ। তোমরা এখানে একটা জিনিস দেখেছিলাম, আমি লেভেল অফ টিচিং এর মধ্যে এইটা একটু আলোচনা করে নিই। এই লেভেল অফ টিচিং যদি আমরা আরো ভালো করে বুঝতে যাই, মেমোরি লেভেল অফ টিচিং ইজ ভেরি গুড ফর, ইউজফুল ফর বাচ্চাদের জন্য, প্রাইমারি লেভেলের বাচ্চাদের জন্য। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং যখন সেকেন্ডারি স্কুল বা হাই স্কুলের ছেলেপিলেদের জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং খুব ইম্পর্টেন্ট। এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কাদের জন্য? যারা হায়ার এডুকেশনে যায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা এখানে আসি। তাহলে মেমোরি লেভেল অফ টিচিং দেখলাম। মেমোরি লেভেল অফ টিচিং কি ফোকাস করে, মানে কি বিশ্বাস করে? যে জাস্ট ডেটা বা ইনফরমেশন সেটা রিকল বা রিমেম্বার করতে পারছে কিনা, এটাই হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং এর মূল বিষয়বস্তু। তাহলে আমরা বলতে পারি এটা বাচ্চাদের ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই করি? একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের সাথে আমরা যদি এক্সাম্পল গুলো আলোচনা করি, তাহলে আমরা জিনিসটাকে আরো ভালো করে বুঝতে পারবো। আমরা এখন বাচ্চার প্রাইমারি লেভেলে কোনো বাচ্চাকে পড়া বা প্রাইমারি লেভেলে ছিলাম, আমাদের বাচ্চাদেরকে আমরা কি করতাম? নামটা পড়াতাম, মুখস্থ করাতাম, ছড়া মুখস্থ করাতাম, তাদেরকে আমরা এবিসিডি মুখস্থ, অ্যালফাবেট মুখস্থ করাতাম। তো বাচ্চারা এই যে মুখস্থ করতো, বাচ্চারাও জানে না যে কি, বাচ্চারা মুখে মুখে মুখস্থ করে ফেলতো। তো এইটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, যেখানে আমরা ফোকাস করবো জাস্ট সেই ফ্যাক্ট বা ইনফরমেশনকে রিকল আর রিমেম্বার দিলে করতে পারে। তো এর ফোকাসটা আমরা বুঝে গেলাম। তো যে হার্বার্টারিয়ান যে মডেলটা আছে, তাহলে সেই হার্বার্টারিয়ান মডেলের ফোকাসটা দেখি, যেটা মেমোরি লেভেল নিয়ে বলেছে। সে হার্বার্ট কি করলো, ফোকাসের ক্ষেত্রেও যেটা লিখেছে, এমফাসাইজ অন ট্রেনিং অফ ফ্যাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাপাসিটিস। তার মানে সেম জিনিস, যে ফ্যাক্ট গুলো আছে সেইগুলোকে এমফাসাইজ করতে হবে এবং সেগুলোকে রিকল করার উপর মেন ফোকাস করতে হবে। এর কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ট্রেনিং অফ মেন্টাল অ্যাসপেক্ট, প্রোভাইডিং নলেজ, ফ্যাক্ট রিটেন অ্যান্ড লার্ন, রিকয়লিং দ্য লার্নার ফ্যাক্ট। এগুলো সেম জিনিস, এগুলো তোমরা দেখে নেবে। তো ওইগুলোই হচ্ছে মানে এর মূল ফোকাসের মূল বিষয়বস্তু কি আমরা আলোচনা করলাম, যে শিক্ষণীয় বিষয় বা শিক্ষণীয় বস্তুকে তখন আমরা স্টুডেন্টদের জিজ্ঞেস করে তারা যেন রিকল আর রিমেম্বার করতে পারে, এটাই হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। আচ্ছা, নেক্সট হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স আলোচনা করার আগে আমি আলোচনা করি আগে সোশ্যাল সিস্টেম এন্ড সাপোর্ট সিস্টেম। তাহলে সোশ্যাল সিস্টেম আমরা কি দেখেছিলাম? সোশ্যাল সিস্টেম আমরা দেখেছিলাম যে টিচার আর স্টুডেন্টের মধ্যে কে অ্যাক্টিভ কে প্যাসিভ হবে। তাহলে আমরা দেখলাম মেমোরি লেভেল অফ টিচিং এ, তাহলে ছোটবেলায় ভাবো, নিজের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ছোটবেলায় যখন আমরা দেখি বাচ্চাদেরকে পড়ানো হয়, কে বেশি অ্যাক্টিভ রোল পার্টিসিপেট করে? অবভিয়াসলি টিচারই মুখে এবং স্টুডেন্ট সেখানে সেকেন্ডারি বা প্যাসিভ রোল প্লে করে। তাহলে সোশ্যাল সিস্টেম, মেমোরি লেভেল অফ সোশ্যাল সিস্টেম আমি দেখলাম কি, টিচার হচ্ছে অ্যাক্টিভ রোল পার্টিসিপেট করছে এবং স্টুডেন্ট হচ্ছে প্যাসিভ বা সেকেন্ডারি রোল প্লে করছে।
দেন হচ্ছে সাপোর্ট সিস্টেম, অর্থাৎ টিচার কি কি সাপোর্ট দেবেন, তিনি ওরাল পদ্ধতির মাধ্যমে, রিটেন পদ্ধতির মাধ্যমে, এসে টাইপ কোয়েশ্চেনের মাধ্যমে তিনি পড়ানোটাকে চালনা করবেন। তাহলে আমরা মেমোরি লেভেল অফ টিচিং এর ফোকাস পড়ে নিলাম, সোশ্যাল সিস্টেম পড়ে নিলাম এবং সাপোর্ট সিস্টেম পড়ে নিলাম। এবার আমরা দেখে নিলাম এর পটভূমি আমরা দেখে নিলাম। এবারের সিনট্যাক্স আমরা আলোচনা করি। অর্থাৎ সিনট্যাক্স মানে আমরা কি বলেছিলাম, স্টেপস, যে অর্থাৎ যে স্টেপস এর মাধ্যমে আমরা পড়াশোনা করব সেটাই হচ্ছে এর সিনট্যাক্স। তো এই সিনট্যাক্স গুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসে। তো এই সিনট্যাক্সটা কি, প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন এন্ড অ্যাপ্লিকেশন। তোমরা যখন পুরো ইউনিট 2টা কমপ্লিট করবে, তোমরা দেখবে পুরো ইউনিট 2 অন্তত খুব কম করে হলেও 100 থেকে 150টা তোমাদের সিকোয়েন্স মুখস্থ করতে হচ্ছে। তো প্রত্যেকটা সিকোয়েন্স তোমরা পরীক্ষার হলে, মানে পরীক্ষা যখন দেবে তখন তোমাদের রিকল করতে তোমাদের সমস্যা হতেই পারে। তাই তোমরা নিউমোনিক্স বানাবে। আমি আমার ক্ষেত্রে প্রচন্ডভাবে নিউমোনিক্স বানাতাম এবং এই নিউমোনিক্সটা খুব ভালোভাবে কাজ করতো। এই নিউমোনিক্স কি, প্রত্যেকটা যে পয়েন্ট আছে তার যে ইনিশিয়াল গুলো, এর প্রিপারেশনের পি, প্রেজেন্টেশনের পি, অ্যাসোসিয়েশনের এ, এটা ইনিশিয়ালি একটা শব্দ বানানো, একটা ওয়ার্ড বানানো। আমি বানাতাম পি পাজা, PPAGA। তো শুনতে একটু হাসি লাগলেও এই পি পাজা আমাকে পরীক্ষায় 1 নম্বর দিয়ে দিয়েছে, কারণ আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম এই সিকোয়েন্স থেকে প্রশ্ন এসেছিল এবং এই পি পাজা থেকে আমার অ্যান্সার হয়ে গেছিল। তোমরা এইভাবে মনে করলে তোমাদের অনেক বেশি মনে থাকবে, দীর্ঘক্ষণ এটা মাথায় মনে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, এই সিনট্যাক্স পি পাজা বা প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন এন্ড অ্যাপ্লিকেশন। প্রিপারেশন কি, প্রিপারেশন হচ্ছে প্রস্তুতি। অর্থাৎ ক্লাসে যখন টিচার পড়াবেন বা তার টিচারের একটা প্রস্তুতির প্রয়োজন এবং স্টুডেন্টরা যারা পড়বে তাদেরও একটা প্রস্তুতির প্রয়োজন। তাহলে প্রথম মেমোরি লেভেল অফ টিচিং এ পড়ানোর জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রস্তুতি। এখানে প্রস্তুতিটা কার কার প্রয়োজন, টিচারেরও প্রয়োজন অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টেরও প্রয়োজন। আচ্ছা, প্রিপারেশন হয়ে গেল। তারপরে কি দেখলাম, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি, প্রস্তুতি আমি হয়ে গেল, প্রস্তুতি দেখে নিলাম, তারপর আমি শিক্ষক বিষয়বস্তুকে আমি প্রেজেন্ট করি, তার সামনে তুলে ধরলাম। আমি উদাহরণ দিই, উদাহরণ আমি আলোচনা করছি, ধরো তোমাদেরকে, তোমরা তো বড় হয়ে গেছে, নেট থেকে একটা উদাহরণ দিই। আমরা হয়তো পড়ালাম, আমি হয়তো তোমাদেরকে মানে জাস্ট মুখস্থ করো, মনে রাখাবো, যাতে মনে রাখতে তোমাদের সুবিধা। এরকম প্রশ্নই তো মেমোরি লেভেল অফ টিচিং। আমি তোমাদেরকে বললাম আজকে আমরা শিখবো ভারতের স্বাধীনতা লাভের পর থেকে আজ অব্দি যা যা এডুকেশন কমিটি বা কমিশন এসছে সেইগুলোর নাম আমরা এবং সাল আমরা মুখস্থ করবো। তাহলে প্রথম প্রিপারেশনে আসলাম, ক্লাসে এসে আমি প্রস্তুতি হলাম এবং তোমরা প্রস্তুত হলে। প্রেজেন্টেশন আমি কি করলাম, প্রেজেন্টেশনের যে শিক্ষণীয় বস্তুটা সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। অর্থাৎ আমি স্বাধীনতা পর থেকে আজ অব্দি যে শিক্ষা কমিশন গুলো এসছে, একদম রাধাকৃষ্ণন কমিশন থেকে এনইপি 2020 অব্দি, আমি একটা চার্টের মতো করে বা একটা পিপিটির মতো করে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যে এই হচ্ছে কমিশন, এইগুলো এইভাবে এসছে। তারপরে যে অ্যাসোসিয়েশন, এটা কি করবে, এটা স্টুডেন্ট করবে। অ্যাসোসিয়েশন কি হচ্ছে, স্টুডেন্টদের যে পুরনো জ্ঞান আছে সেই পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের একটা তুলনা করবে। এই অ্যাসোসিয়েশনটা কি হয়, অ্যাসোসিয়েশন স্টুডেন্ট নিজের পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানকে তুলনা করে নেয়। অর্থাৎ হয়তো কোন স্টুডেন্ট জানতো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোঠারি কমিশন, হয়তো এটা স্টুডেন্ট জানতো, বাট আমি যখন তাকে বললাম যে না, স্বাধীন ভারতের প্রথম কমিশন কোঠারি কমিশন না, রাধাকৃষ্ণন কমিশন, তারপরে মুদালিয়ার কমিশন, তারপর কোঠারি কমিশন, তখন সে কি করলো, তার যে পুরনো ইনফরমেশনটা ছিল তার সাথে নতুন ইনফরমেশন একটা তুলনা করে নিল। তুলনা করা হয়ে গেল। তারপর কি আসলো, জেনারেলাইজেশনে এসে তার স্টুডেন্ট কি করলো, স্টুডেন্ট যে পুরনো ইনফরমেশনটা ছিল, যে ভুল ইনফরমেশন ছিল, সেইটাকে বাদ দিয়ে সে নতুন ইনফরমেশনটাকে নিজের মধ্যে অ্যাড করে নিল। সে কি করলো, তার মধ্যে তার যে শিক্ষার বস্তু ছিল বা জ্ঞান ছিল তার মধ্যে সে কি করলো, সে পুরোনো জ্ঞানটাকে বাদ দিয়ে নতুন জ্ঞানকে কালেক্ট করে নিল, অ্যাড করে নিল। এবং নেক্সট হলো কি অ্যাপ্লিকেশন। তারপরে কি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে লাস্ট স্টেজ। অর্থাৎ আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, আচ্ছা তোমরা তাহলে বুঝে গেলে স্বাধীন ভারতের প্রত্যেকটা শিক্ষা কমিশন, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা শিক্ষা নিয়ে সব বুঝে গেলে, অ্যাপ্লিকেশনে তোমরা একদম রাধাকৃষ্ণন কমিশন থেকে মুদালিয়া কমিশন হয়ে কোঠারি কমিশন হয়ে একদম পুরো জাতীয় শিক্ষানীতি 2020 অব্দি তোমরা হুবহু যথেষ্ট ভাবে বলে গেলে। এইটা হলো অ্যাপ্লিকেশন ইন হার্বার্টিয়ান মডেল অফ টিচিং। তাহলে আমরা বুঝলাম এর সিনট্যাক্সটা কি, প্রথমে প্রিপারেশন, দেন প্রেজেন্টেশন, দেন অ্যাসোসিয়েশন, দেন জেনারেলাইজেশন, দেন অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই উদাহরণগুলো তোমরা তো রেকর্ডেড ক্লাস থাকে, তোমরা আবার দেখে নেবে, উদাহরণগুলো মনে রাখবে। উদাহরণগুলো মনে রাখলে কিন্তু তোমরা কোনোদিনই কনসেপ্ট বুঝবে না। একটু উদাহরণগুলো নিয়ে তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং কনসেপ্ট গুলোকে ভালো করে বুঝবে। ঠিক আছে, আমরা
তাহলে আশা করছি, আচ্ছা তোমরা বুঝতে পেরেছো এই মডেলটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি হ্যাঁ স্যার, ভেরি বুঝতে গুড, পেরেছি। ভেরি গুড। আচ্ছা, নেক্সট নেক্সট আমরা তাহলে সেকেন্ড আমাদের যে লেভেল অফ টিচিংটা ছিল, মানে প্রাইমারি লেভেলের বাচ্চাদের হয়ে গেল। এবার আমরা জানবো মানে হাই স্কুলের বাচ্চাদের কি করে ডিল করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু উদাহরণ হিসেবে বলছি। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এটা কে দিয়েছিল? মরিসন দিয়েছিল। আচ্ছা, তাহলে মেমোরি লেভেল অফ টিচিং আমি কি দেখলাম? মেমোরি লেভেল অফ টিচিং আমি জাস্ট দেখলাম যে স্টুডেন্টদেরকে জাস্ট এইটা জিজ্ঞেস করতে হচ্ছে যে ভারত কবে স্বাধীন হয়েছিল, জাস্ট মেমোরি লেভেলের প্রশ্ন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর থেকে একটু উপরে। সেটা কি? সে জিজ্ঞেস করবে আন্ডারস্ট্যান্ডিং, স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে কিন্তু প্রশ্নটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি এইটা প্রশ্ন করব না যে ভারত কবে স্বাধীন হয়েছিল, এখানে আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করবো বলো তো ভারত কেন স্বাধীন হয়েছিল, বা ভারত কিভাবে স্বাধীন হয়েছিল। এইটা মানে কোনো জিনিসের পিছনে কারণটা জিজ্ঞেস করতে হবে। যখন কারণটা স্টুডেন্টরা বুঝতে পারবে, যখন সেই জিনিসটার পিছনে ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা জানতে পারবে, তখনই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হয়ে গেল। এটাই মরিসন বলেছেন। মরিসন কি বললেন? মরিসন বললেন যে আমাদের শিক্ষণীয় বিষয়বস্তুকে এত সুন্দরভাবে ইন্টারপ্রিট করতে হবে যেন মাস্টার মানে যে কন্টেন্ট আছে সেটা স্টুডেন্টরা খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং একটাকে আরেকটার সঙ্গে ডিফারেন্সিয়েট করতে পারে। এবং এর যে কোর কারণ মানে হোয়াই, কেন হয়েছে সেটাও এর মধ্যে বুঝতে পারে। তারপরে বুঝতে পারছো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কত ভিতরে যাচ্ছে, কত গভীরে যাচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তু। যে শুধুমাত্র ওপর আমি মুখস্থ করলে চলবে না, আমাকে প্রত্যেকটা ইন ডিটেল ভিতরে ঢুকে তার কারণটা জানতে হবে। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এই যে তোমরা এখনকার নেটের পড়াশোনা করছো, এটাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। অর্থাৎ শুধুমাত্র আমি ওই নোটস পড়লাম, মুখস্থ করলাম, 200, 300, 400 পাতা মুখস্থ করলাম, ওতে জেআরএফ হবে না। তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ভিতরে ঢুকে কেন হচ্ছে, একটা কনসেপ্ট আর একটা কনসেপ্ট থেকে কোন জায়গায় আলাদা, এই জায়গায় গিয়ে করতে হবে। তাহলে জেআরএফ তোমাদের হাত থেকে কেউ রুখতে পারবে না। তাহলে আমরা দেখলাম মরিসনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, মরিসন কি বলতে চাইছেন। এবং নেক্সট মরিসনের যে মডেলটা ছিল, মরিসন ইউএলটি মডেল বা মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং মডেল, তার মেন ফোকাসটা কি? এখানে লেখাই আছে বড় বড় করে, আন্ডারস্ট্যান্ডিং এন্ড মাস্টারি অফ কন্টেন্ট। পুরো কন্টেন্টটাকে বোঝা এবং সেইটার ওপর মাস্টারি ডেভেলপ করা, দক্ষতা ডেভেলপ করা, এইটার ফোকাস গেল। অ্যাজ ইউজুয়াল প্রথমে সিনট্যাক্স আছে, তো আমরা সিনট্যাক্স প্রথম পড়বো না, আমরা আগে দেখি যে টিচার সোশ্যাল সিস্টেম এন্ড সাপোর্ট সিস্টেমটা পড়ি, তাহলে আমরা মডেলটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। সোশ্যাল সিস্টেমটা কি ছিল? এই টিচার আর স্টুডেন্টদের মধ্যে কে প্যাসিভ, কে অ্যাক্টিভ বা কে কি করবে সেইটা। এখানে দেখো, এখানে কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে যে টিচার অ্যাক্ট অ্যাজ আ গাইড অর ফ্যাসিলিটেটর, প্রমোশন, ইন্টারাকশন এন্ড ডিসকাশন অ্যামং স্টুডেন্টস টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড ডিপলি। অর্থাৎ এখানে টিচার অ্যাক্টিভলি প্যাসিভলি পারফর্ম করবেনই না, অ্যাক্টিভলি করবেন না, প্যাসিভলি করবেন না, তিনি এখানে কি করবেন? অ্যাজ আ গাইড, অ্যাজ আ ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন। অর্থাৎ তার কাজ হচ্ছে স্টুডেন্টদের মতো করে শিখবে, স্টুডেন্টদের মতো করে জানার চেষ্টা করবে। টিচার এখানে জাস্ট একটা গাইড প্রোভাইড করবে যে হোয়াট ইজ রাইট এবং হোয়াট ইজ রং, এইটা। এবং টিচার আরো কি করবে? কোনো কনসেপ্টকে আরো ভিতরে গিয়ে কি করে ভিতরে গিয়ে ডিফারেন্সিয়েট করতে বোঝাবেন যে এইটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, নোয়িং হোয়াই, এইটা বোঝাবেন টিচার। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর টিচারের কাজ বা পরিধিটা অনেকটা বড়, অনেকটা বৃহৎ আমরা দেখতে পেলাম, যেখানে টিচার গাইড, ফ্যাসিলিটেটর এর ভূমিকা পালন করবে। তোমরা যদি মডার্ন এডুকেশন বিভিন্ন থিওরিজ গুলো দেখো, সব মডার্ন এডুকেশন থিওরিজ এই টিচার অ্যাজ আ ফ্যাসিলিটেটর বা টিচার অ্যাজ আ গাইডের কথাই বলে। নেক্সট সাপোর্ট সিস্টেম, টিচার এখানে কি কি সাপোর্ট করবেন? টিচার এখানে বিভিন্ন রিসোর্স প্রোভাইড করবেন, টিচিং এইডস প্রোভাইড করবেন, সাচ অ্যাজ টেক্সট বুক, ভিজুয়াল এইড, ডায়াগ্রাম, টেকনোলজি, এভরিথিং। অর্থাৎ যা যা পড়লে সাবজেক্ট ম্যাটারটা আরো এফেক্টিভলি হবে, যা যা প্রোভাইড করলে সাবজেক্ট ম্যাটারটা আরো মানে ডিপলি স্টুডেন্ট বুঝতে পারবে, সেই সমস্ত সব জিনিসগুলো স্টুডেন্ট অ্যাজ আ টিচার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে স্টুডেন্টকে প্রোভাইড করবে। তাহলে আমরা সোশ্যাল সিস্টেমও দেখলাম এবং স্পোর্টস সিস্টেমও দেখলাম। এবার আমরা এটা দেখি, সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্স মানে আমরা জানি সেই সিকোয়েন্স। আচ্ছা, এর মেমরি লেভেল টিচিং এর সিনট্যাক্স কি ছিল? PPAJA, যেটা আমরা পড়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বা মরিসন লেভেল অফ টিচিং এর সিনট্যাক্স কি? EPAOR, অর্থাৎ এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন এন্ড রিসাইটেশন। এখান থেকেও ডিরেক্ট প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা এই সিনট্যাক্স করে জানি। সিনট্যাক্স গুলো প্রথমে মুখস্থ করবে না, প্রথমে বুঝে না। এক্সপ্লোরেশন, তো আমরা প্রথমে আমরা যখন বললাম যে টিচার করবেন কি, টিচার করবেন
তিনি অ্যাজ আ ফ্যাসিলিটেটর কাজ করবেন। তিনি স্টুডেন্টকে আগে স্টুডেন্টদের মতো করে কোনো জিনিসকে বোঝার বা কোনো জিনিসকে দেখার চেষ্টা করাবেন। তাহলে এখানে প্রথমে এক্সপ্লোরেশন, অর্থাৎ স্টুডেন্ট এখানে কি করবে, স্টুডেন্ট প্রথমেই তার মতো করে কোনো কনসেপ্ট বা কোনো দক্ষতা বা কোনো জিনিস শেখার চেষ্টা করবে। ধরো আমরা এখানে এক্সাম্পলে লিখে দিয়েছি, স্টুডেন্টরা উদাহরণ হিসেবে দেখলাম, স্টুডেন্ট আজকে নিজে থেকে চেষ্টা করবে যে আমরা ওয়াটার সাইকেল বা জল চক্র আমরা শিখবো, যে জল চক্র কি করে হচ্ছে সেইটা আমরা আজকে শিখবো। স্টুডেন্ট নিজের মতো করে শেখার চেষ্টা করবে, তারা গ্রুপ তৈরি করতে পারে, নিজেদের মধ্যে ডিবেট করতে পারে, নিজেদের মধ্যে আগে আলোচনা করতে পারে, লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে, হোয়াট এভার দে ক্যান দে উইল। তো স্টুডেন্ট তাদের মতো করে এক্সপ্লোর করলো, বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন কিছু এক্সপ্লোর করে সে তার মতো করে কোনো জিনিস শেখার চেষ্টা করবে। তারপর প্রেজেন্টেশন, তারপর অ্যাজ আ টিচার হিসেবে তুমি করতে পারো কি, অ্যাজ আ টিচার হিসেবে তোমার ভূমিকা হচ্ছে ওই জিনিসটাকে প্রেজেন্ট করা। তুমি যখন দেখছি স্টুডেন্টের মতো করে করা হয়ে গেছে, তারপর তুমি কি করলে, ওয়াটার সাইকেলের একটা ভিডিও দেখালো, ইউটিউবে একটা ভিডিও দেখালে, এবং সেখানে সেই ভিডিওটা স্টুডেন্ট ভালো করে দেখলো যে কি করে সানলাইট পড়ছে, সানলাইট পড়ার পর সমুদ্র বা পুকুরের জল বাষ্পীভূত হচ্ছে, এইটা ভালো করে তারা দেখে নিল, ভিডিওটা দেখে নিল, প্রেজেন্টেশন স্টেজ চলে গেল। অ্যাসিমিলেশন, এই 3 নম্বর স্টেজটা যেটা আমরা ওখানে পেয়েছিলাম, ওখানে কি পেয়েছিলাম, অ্যাসোসিয়েশন পেয়েছিলাম, মানে মেমোরি লেভেল অফ টিচিং। এখানে হচ্ছে অ্যাসিমিলেশন, সেম জিনিস এখানেও তুলনা হচ্ছে। এখানে স্টুডেন্ট কি করবে, নিজের নতুন ইনফরমেশনের সঙ্গে পুরনো ইনফরমেশনের তুলনা করে নেবে, কানেক্ট করলো, এবং স্টুডেন্টরা বুঝে নিল যে হ্যাঁ এই তো ভিডিওটা দেখে আমি বুঝে গেলাম, আমার জ্ঞানটা আরো সুদৃঢ় হলো, একদম এরম ভাবেই সূর্যের আলো পড়ছে, পড়ে পুকুর এবং সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে, এবং মেঘ হয়ে সেই জলটা আবার বৃষ্টির মাধ্যমে নিচে নামছে। স্টুডেন্ট নিজের মতো করে কানেক্ট করে নিল, কানেক্ট করার পর অর্গানাইজ করে নিল, অর্গানাইজে সে কি করলো, সে পুরো যে ইনফরমেশন যেটা ছিল, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম, সেইটা নিজের মতো ইন্টারনালাইজ করে দিল। তারপর অর্গানাইজেশন স্টেজে এসে তার আর কোনো মানে দ্বিধা থাকলো না, বা কোনো কনসেপ্টের ল্যাক থাকলো না, বা ল্যাকুনা থাকলো না, সে পুরো সুন্দরভাবে ভেবে নিয়েছে যে কি করে অর্গানাইজ ওয়েতে সমুদ্রের জল, সূর্যের আলো সমুদ্রের জলে পড়ছে, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে, এবং মেঘ বৃষ্টি আকারে সেই সমুদ্রে নেমে পড়ছে, সুন্দর করে অর্গানাইজ করে নিল। নেক্সট হচ্ছে রিসাইটেশন। রিসাইটেশন হচ্ছে এখানে এটা লাস্ট স্টেজ, অর্থাৎ এখানে স্টুডেন্ট খুব সুন্দরভাবে টিচারকে বুঝিয়ে দেবে তার ডেমনস্ট্রেশন বা তার কোনো চার্টের মাধ্যমে, যে এইভাবে নিজের ভাষায়, যে এইভাবে স্যার এইভাবে পুরো জলচক্র পদ্ধতিটা সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং কি করে পড়াবো বা কি করে পড়বো সেটা আমরা দেখে নিলাম। এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন এন্ড রিসাইটেশন। আশা করছি তোমাদের এতেও কোনো অসুবিধা নেই, তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে গিয়েছো। রেকর্ডেড ভিডিও তো আছেই, তোমরা যখনই বুঝতে সমস্যা হবে তোমরা ভিডিও দেখে নেবে। এবং আমরা এবার নেক্সট কনসেপ্টে যাচ্ছি। তাহলে আমরা দুটো কনসেপ্ট অলরেডি পড়ে নিলাম। থার্ড কনসেপ্ট, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং সবাই একটু ভালো করে দেখো, এটা হাইয়েস্ট লেভেল অফ টিচিং। এই যে বয়স্ক মানুষটার অবস্থা হয়েছে, বুড়ো মতো হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে, তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং অনেকটা এরকম। এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ পড়তে গেলে এরকম মানে একটু মাথার চুল পড়বে, একটু দাড়ি পেকে যাবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ এটা হাইয়েস্ট লেভেল অফ টিচিং। অর্থাৎ এখানে কি করা হবে, এখানে লার্নার নিজে থেকে, এতক্ষণ কি হচ্ছিল, টিচারের সাহায্য হচ্ছিল, টিচার বোঝাচ্ছিল, এখানে লার্নার সম্পূর্ণ নিজে থেকে ক্রিটিক্যালি, রিফ্লেক্টিভলি তার এক্সপিরিয়েন্স, তার জ্ঞান, সে যখন বড় হয়ে গেছে, এটা কার জন্য ইউজফুল, এটা বড়দের জন্য ইউজফুল। অর্থাৎ সে একটা পূর্ব জ্ঞান সঞ্চালন করেছে, এই পূর্ব জ্ঞানটা নিজের ভাষায় এক্সপিরিয়েন্স করে, নিজের ভাষায় বুঝে, সে নিজের মতো করে নতুন একটা জ্ঞান বা নতুন একটা থিওরি তৈরি করবে, বা নতুন একটা ধারণা তৈরি করবে। এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে পিএইচডি। যখন তোমরা পিএইচডি এনরোল করবে, তো 5 বছরের কাজ হয়। সেখানে কি হয়, প্রত্যেকটা স্কলার তার নতুন ধারণা, তার নতুন কনসেপ্ট নিজের মতো আলোচনা করে 5 বছর পরিশ্রম করে সে নিজের মতো করে ডিফাইন করে। তো এটাই হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এখানে শুধুমাত্র কনসেপ্টকে রিকল করছে না, শুধুমাত্র কনসেপ্টকে বুঝছে না কেন এটা হচ্ছে, এখানে এর উপরে গিয়ে নতুন করে কিভাবে নতুন কোনো জ্ঞান আহরণ করা সম্ভব, বা নতুন করে কোনো কিছুকে ডিফাইন করা সম্ভব, সেটা গিয়ে আমরা আলোচনা করছি। তাহলে বুঝতে পারছো এটা কতটা হাইয়েস্ট লেভেল অফ টিচিং। এখানে আমরা কতটা ইন ডিটেল পড়াশোনার সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছি। এইটা হলো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। আচ্ছা, যেহেতু এটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, তার মানে আমরা জানি না যে কোন সিচুয়েশন আসবে, কোন পদ্ধতি আসবে। তো এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ যখন আমরা সিনট্যাক্স করবো, তার কোনো নির্দিষ্ট স্টেপস এখন অব্দি নেই। বাট এনটিএ 2021 সালের দিকে একটা পরীক্ষা নিয়েছিল, সেখানে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর একটা কনসেপ্ট দিয়েছিল, একটা সিকোয়েন্স দিয়েছিল। আমরা সেই সিকোয়েন্সটাকেই আমরা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। আচ্ছা, এর ফোকাসটা তাহলে দেখি।
এর ফোকাসটা যেটা বিজ্ঞান হান্ট দিয়েছিল, যেটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর কনসেপ্ট দিয়েছিল কিন্তু হান্ট, শুধু হান্ট, বাট এর যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর যে মডেলটা সেটা দিয়েছিল বিগি অ্যান্ড হান্ট। বিগি এবং তার একটা বন্ধু হান্ট, তারা মিলে এই কনসেপ্টটা দিয়েছিল। আচ্ছা, এর ফোকাসটা কি? কোর ফোকাস আমরা দেখলাম কি, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিলস অ্যান্ড সেলফ ডিরেক্টেড লার্নিং। তার মানে এখানে ফোকাস করা হচ্ছে স্টুডেন্টদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করা, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করা এবং নিজে থেকে পড়া, নিজে থেকে পড়লে কি করে পড়াটা এফেক্টিভ হবে তার উপরে নজর দেওয়া। তো এইটা গেল এর ফোকাস। আমরা অ্যাজ ইউজুয়াল এর সোশ্যাল সিস্টেম এন্ড সাপোর্ট সিস্টেমটা বলবো, কারণ সোশ্যাল সিস্টেম এবং সাপোর্ট সিস্টেমটা পড়লে আমরা পটভূমিটা বুঝতে পারবো। সোশ্যাল সিস্টেম যেখানে টিচার আর স্টুডেন্ট কি করবে, দেখো এখানে লেখাই আছে কেউ বেশি কেউ না, টিচার আর স্টুডেন্ট ইকুয়ালি। স্টুডেন্ট টিচার মানে মোর কাজটা করবে স্টুডেন্ট, টিচার এখানে খুব কম একটা কাজ করবে। টিচারের কাজটা কি? টিচারের কাজ এখানে জাস্ট একটা গাইড। তো যেরকম তোমাদের পিএইচডি তে টিচার কি করে, টিচার আর তখন টিচার হয় না, টিচার তখন গাইড হয়ে যায় বা সুপারভাইজার হয়ে যায়। তো টিচার এখানে জাস্ট গাইড করবে এবং টিচার আর স্টুডেন্টের মধ্যে আইডিয়া শেয়ার হবে ক্রিটিক্যালি এবং তাদের মধ্যে আদান মানে যে চিন্তা সেটা আদান প্রদান হবে। এটা কিসের মাধ্যমে হবে? এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হবে। কিছু আমরা লিখেছি ডিবেট অ্যান্ড ডিসকাশন অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ টিচার তার আইডিয়াগুলো মানে তার যে সুপারভাইজার মানে স্টুডেন্ট যে, সেই স্টুডেন্ট তার সুপারভাইজারকে, তার টিচারকে তার আইডিয়াটা ভালো করে দেবেন, তিনি তাদের সাথে কোলাবোরেট করে কোনো কিছু তৈরি করবেন। তো এইভাবে সোশ্যাল সিস্টেমটা তৈরি হচ্ছে। এবং এর সাপোর্ট সিস্টেমটা কি? এর সাপোর্ট সিস্টেমটা হচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই, বিভিন্ন জার্নাল, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন রিসোর্স এইগুলো শেয়ার করা, এইগুলো পড়া, এই রিসোর্স গুলো দেখা, বিভিন্ন টিচারের গাইডেন্স নেওয়া, এইগুলো হচ্ছে এর সাপোর্ট সিস্টেম। তাহলে আমরা এর সোশ্যাল সিস্টেম এবং এর সাপোর্ট সিস্টেম, যেহেতু এটা বয়েজের জন্য সব থেকে বেশি এফেক্টিভ, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা যদি নিজেদেরকে হায়ার এডুকেশনে কিভাবে পড়েছিলাম সেটা যদি আলোচনা করি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এর সোশ্যাল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্ট সিস্টেম দুটোই দেখে নিলাম। এবার এর আমরা সিনট্যাক্সটা দেখছি। যদিও এর কোনো সিনট্যাক্স নেই বা এর নির্দিষ্ট কোনো সিনট্যাক্স নেই, কারণ প্রবলেমই আলাদা। বিভিন্ন প্রবলেম তো আমরা সেম সিনট্যাক্স করতে পারি না। তো আমরা ওভারঅল যেটা এনটিএ যেটা মনে করে সেটা আমরা দেখছি। প্রথমে কি? প্রবলেম প্রেজেন্টেশন, মানে অর্থাৎ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টকে তুমি অ্যাজ আ টিচার হিসেবে কি করতে পারো, যে প্রবলেম টিচার স্টুডেন্টকে যে প্রবলেমটা ভালো করে বুঝিয়ে দেবে। অর্থাৎ এইটা হলো প্রবলেম, এইটা হলো কোর প্রবলেম। এই প্রবলেমটা অ্যাজ আ টিচার স্টুডেন্টকে বুঝিয়ে দিবে। বোঝার পর স্টুডেন্ট প্রবলেমটা বোঝার পর হাইপোথিসিস ফর্ম করলো, অর্থাৎ প্রবাবল কি করলে প্রবলেমটা হতে পারে এবং কি করলে প্রবলেমটা সলিউশন হতে পারে, সেই সলিউশন স্টুডেন্টের মধ্যে করে ভাবতে শুরু করলো যে হ্যাঁ, এই আমি একটা প্রবলেম পেয়েছি, আমি প্রবলেম কি, আমার প্রবলেম হচ্ছে আমাকে নেট জিআরএফ পেতে হবে। নেট জিআরএফ পেতে গেলে হাইপোথিসিস ফর্মুলেশন কি, আমাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা করে পড়তে হবে, এইটা আমার হাইপোথিসিস হলো। দেন ডাটা কালেকশন অ্যানালিসিস, দেন আমি কি করলাম, আমি আমার মতো ডেটা অ্যানালিসিস করলাম, ডেটা কালেকশন করলাম, অ্যানালিসিস করলাম, আমি আমার দাদাদের থেকে এই জিনিসগুলো জানলাম, জানার পর টেস্টিং হাইপোথিসিস, তারপর আমি সেই আমার যে হাইপোথিসিসটা আমি ফর্মেশন করেছিলাম হাইপোথিসিসটা আমি টেস্ট করলাম, দেখলাম আমি যে হাইপোথিসিসটা করছি সেই হাইপোথিসিসটা ঠিক না ভুল সেটা টেস্ট করলাম। টেস্ট করার পর আমি একটা কনক্লুশনে আসলাম যে আমি যে হাইপোথিসিসটা আমার টিচার প্রবলেম বোঝানো, আমি যে হাইপোথিসিসটা তৈরি করেছিলাম সেই হাইপোথিসিসটা টেস্ট করার পর সেই হাইপোথিসিসটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটাই হচ্ছে হাইপোথিসিস। তোমরা যখন রিসার্চ করবে তখন তো তোমরা ওই রিসার্চের যে ফরম্যাটটা পেয়েছো, ওই রিসার্চের ফরম্যাটটাই হচ্ছে মানে রিসার্চের যে স্টেপ, সেই স্টেপটাই বলতে পারো বিগি অ্যান্ড হান্ট। অ্যাজ পার বিগি অ্যান্ড হান্ট মডেল, ইটস সিনট্যাক্স, অর্থাৎ প্রবলেম প্রেজেন্টেশন, হাইপোথিসিস ফরমেশন, ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালিসিস, হাইপোথিসিস অ্যান্ড কনক্লুশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা টিচার্স রোল আছে, এইটা আমরা একটু দেখবো। বিগি অ্যান্ড হান্ট একটা টিচার রোলের কথা বলেছে, যে টিচারের কাজ তো এখানে গাইড হিসেবে দেখা, বা টিচার তো এখানে জাস্ট তার স্টুডেন্টের সাথে কোলাবোরেশন করবেন। তো এখানে কি টিচারের রোল হতে পারে? তো টিচারের রোল এখানে বিভিন্ন ভাবে আছে, তোমরা দেখে নাও। এটা সিকুয়েন্স অনুযায়ী করতে হবে না, এটা একটা ওভারঅল ধারণা। এক্সপিরিয়েন্স, যেখানে টিচার তার এক্সপিরিয়েন্সটা স্টুডেন্টের শেয়ার করবে। অবজারভেশন, টিচার সেই স্টুডেন্টটা সমস্যা কিভাবে সমাধান করছে তার অবজার্ভ করবে। রিফ্লেকশন, যেখানে ভুল হচ্ছে সেখানে তিনি সেই স্টুডেন্টের ভুলটা ধরিয়ে দেবেন। প্ল্যানিং, স্টুডেন্ট এখানে সুন্দর করে নতুন করে প্ল্যানিং করবেন। অ্যাকশন, এবং সেই যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তো এইটা হচ্ছে টিচার্স রোল, যে টিচার্স রোলটা টিচার হাইয়েস্ট লেভেল অফ টিচিং অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তাহলে কি দেখলাম আমরা? মেমোরি লেভেল অফ টিচিং দেখলাম, ইটস মডেল দেখলাম, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং দেখলাম, মডিসন মডেল দেখলাম, অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং দেখলাম, হান্ট মডেল। আচ্ছা, তাহলে 3টে মডেল আমরা দেখে নিলাম এবং লেভেলস অফ টিচিং দেখে নিলাম। এইগুলো তোমরা কি ভালো বুঝতে পেরেছো? কোথাও সমস্যা আছে একটু আমাকে যদি বলো।
না স্যার, বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই সামনের দিকে। স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা, তুমি তো অনেকটাই জানো, ওই জন্য আমাকে পড়তেও খুব ভালো লাগছে, কারণ তোমরা অলরেডি তোমাদের একটা পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স আছে, তো সেহেতু আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। তো বারবার যেটা বলছি, কনসেপ্ট গুলোকে ভালো করে কোরলি ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। অ্যান্ড্রোগজি, এবারে কি দেখলাম, পেডাগজি তো হয়ে গেল। পেডাগজিটা বেশি ইউজফুল বা বেশি ভাবে ডিফাইন করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা বাচ্চা তাদের ক্ষেত্রে পেডাগজিটা বেশি ইউজফুল বা বেশি ভালো করে কাজ করে। বড়দের জন্য, অর্থাৎ যারা বড়, এই বড় কারা, এর কিন্তু নির্দিষ্ট কোনো ধারণা এখনো অব্দি আসেনি। বাট এনটি একটা প্রশ্ন নিয়েছিল, যেখানে বলা হয়েছিল সরাসরি যে বড় কারা, যে কারা বড়, কারা বড় এন্ড্রোগজি, অ্যাজ পার এন্ড্রোগজি কারা বড়। সেখানে মানে সেখানে যে অ্যান্সারটা নেওয়া হয়েছিল, সেটা 15 থেকে 35 বছরের যারা স্টুডেন্ট, তাদেরকেই মানে বড় হিসেবে দেখা হয়। এটা সম্ভবত পেপার ওয়ান একটা প্রশ্ন ছিল আজ থেকে 3-4 বছর আগে। তো আমরাও সেটা হিসাবে সেই কনসেপ্টটা কাজে লাগাতে পারি। এবং 1988 সালে একটা বয়স্ক শিক্ষা এডুকেশন একটা কমিশন এসেছিল, সেখানে বয়স্ক শিক্ষা অনুযায়ী ওই 15 থেকে 35 বছরকেই ধরা হয়। তো আমরা ওইটাকে আমরা ধরে এগোলাম। ওই নীতি অনুযায়ী আমরা সবাই অ্যান্ড্রোগজির আন্ডারে চলে এসেছি। অর্থাৎ আমি যে এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা আমরা অ্যান্ড্রোগজির মধ্যে পড়াচ্ছি, এটা আর পেডাগজি রিলেটেড পড়াচ্ছি। তো তাহলে আমরা বুঝলাম কি, পেডাগজি যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে অ্যান্ড্রোগজি। শুধুমাত্র পেডাগজি ছোটদের জন্য প্রযোজ্য, অ্যান্ড্রোগজি বড়দের এবং জন্য। স্যার এখানে ইয়ে এইটা স্যার বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষার কথাও বলেছেন মৌলানা আবুল কালাম আজাদ। এক্স্যাক্টলি, ভেরি গুড, বাহ, তোমরা তো জানো, ভেরি গুড, এক্স্যাক্টলি, খুব সুন্দর বলেছো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, তাহলে অ্যান্ড্রোগজি এটা হচ্ছে একটা বয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট লার্নিং। এইটা ডেভেলপ করেছিল কে? ম্যালকম নোলস ইন 1970s। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর সাথেও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ছেলেপিলে একটু গুলিয়ে ফেলে, প্রথম এই ধারণাটা দিয়েছিলেন, মানে এই ধারণাটা দিলেন কে? আমরা দেখলাম ম্যালকম নোলস। বাট এই যে ধারণাটা, অ্যান্ড্রোগজির ধারণাটা, এটা প্রথম কয়েন করেছিলেন জার্মান এডুকেটর, নাম হচ্ছে আলেকজান্ডার ক্যাপ। তিনি প্রথম অ্যান্ড্রোগজি টার্মটা কয়েন করেছিল। এই বছর যারা ইউজিসি নেটের পরীক্ষা দিয়েছিল নেটের, এই বছর কিন্তু হুবহু এই প্রশ্নটা তুলে দিয়েছিল যে কে বা কোন এডুকেটর অ্যান্ড্রোগজি শব্দটা প্রথম কয়েন করেছে। তো অনেকে ম্যালকম নোলস হয়তো অ্যান্সার দিয়েছে, এটা ভুল। অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার ক্যাপ। তাহলে আমরা দেখলাম কত এনটিএ। আচ্ছা, আমি একটু আলোচনা করে নিই। তোমরা একটা জিনিস বুঝে নাও, এনটিএ যখন প্রশ্ন করে, তোমরা যদি প্রশ্নটা ভালো করে দেখো, 30 থেকে 35টা কিন্তু একদম ডিরেক্ট প্রশ্ন করে, 25 থেকে 35টার মধ্যে রেঞ্জ থাকে। ওই ডিরেক্ট প্রশ্নগুলোকে আমাদেরকে করতেই হবে। আমরা আমাদের লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যাবো, প্রশ্ন সলভ করে 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 করে, এবং এটা প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস করে 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 করে, প্র্যাকটিস মেকিং ম্যানস পারফেক্ট। আমাদের তোমাদের বিমল স্যারও বলেছেন, বিমল স্যার খুবই চেষ্টা করছেন, তোমাদের বিমল স্যার একটা স্বপ্ন দেখছেন। বিমল স্যার আমাকে প্রথম দিন যেদিন বললেন, বিমল স্যার একটা স্বপ্ন দেখছেন যে এডু এডেন্সের প্রত্যেকটা সিরিয়াস ক্যান্ডিডেট যেন এবছর প্রথমবারে জিআরএফ হয়ে যায়। তো এই স্বপ্নটা আমরা সবাই মিলে বিমল স্যারের সাথে দেখছি, যে এই স্বপ্নটা যেন আমাদের পূরণ হয়। তো আমরা আমাদের দিক দিয়ে সব রকম ভাবে তোমাদেরকে চেষ্টা করবো, তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা এখানে যে প্রত্যেকটা ফ্যাকাল্টি যেভাবে পড়াবে, তোমরা নির্দ্বিধায় তাদেরকে সমস্যা সমাধান করার জন্য তারা সবাই আছে, তোমরা নির্দ্বিধায় তাদেরকে জিজ্ঞেস করতে পারো, এবং সমস্ত রকম সাপোর্ট তোমরা এদিক থেকে দেবে। শুধু তোমরা তোমাদের মধ্যে কনসিস্টেন্সিটা রাখো। তোমাদের মধ্যে হয়তো আজকে আমি বলছি, আজকে তোমরা খুব পাম্প আপ হচ্ছ, তোমরা আজকে পড়াশোনা করবে মন দিয়ে, কালকে পড়াশোনা করবে, কিন্তু পরশু দিন না হয় না, হয়ে ওঠে না। কনসিস্টেন্সি আমাদের বিভিন্ন সমস্যা চলে আসে, কনসিস্টেন্সি ল্যাক হয়। আমি শুধু একটা কথা বলবো, সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবে, নিজের ভবিষ্যতের কথা ভাবে, এই একটা বার, মানে একটা 6 মাসের স্প্যান, তোমাদের 6 মাসও নেই, 4 মাস বা 4.5 মাস বা 5 মাস মতো আছে, 5 মাসটা নিজের জন্য দাও, দেখো জিআরএফ হয়। তাহলে আমরা দেখলাম আলেকজান্ডার ক্যাপ, ইনি একজন জার্মান এডুকেটর। ইনি বললেন, ইনি অ্যান্ড্রোগজির যে কনসেপ্টটা, এটা ইনি ইন্ট্রোডিউস করলেন। আচ্ছা, এটা কাদের জন্য? এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। যেখানে তার অ্যাডাল্টদের কি করে লার্নিং করা হবে, তাদের কি করে শিক্ষা এফেক্টিভ করা হবে, তার উপর আমরা ফোকাস করব। আচ্ছা, এর আমরা অ্যাজাম্পশন আছে বা প্রিন্সিপাল আছে, যেটা ম্যালকম নোলস দেখেছেন, যে অ্যাজাম্পশন গুলো দেখবো। এই অ্যাজাম্পশন থেকে কিন্তু প্রত্যেক বছর, মানে লাস্ট 3 বছর যদি প্রশ্ন তোমরা দেখো, এই অ্যাজাম্পশন থেকেও প্রশ্ন আসে, মানে অ্যাজাম্পশন থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। অ্যাজাম্পশন গুলো একটু বুঝে নাও। প্রথমে কি? সেলফ কনসেপ্ট, অর্থাৎ যে অ্যাডাল্ট পড়ছেন, সে অ্যাডাল্টের নিজের সত্তা, সেই নিজের সত্তাটাকে অ্যাডাল্টকে বুঝতে হবে, যে আমি কি, আমি কেন পড়তে চাইছি। যেরকম তোমরা এখন সব স্টেজে, তোমরা এই ক্ষেত্রে না, সবাই নিজের ক্ষেত্রে নিজের সাথে রিলেট করো।
সেলফ কনসেপ্ট, তোমাদের সবাইকে প্রথম সেলফ কনসেপ্ট কি হচ্ছে, তোমরা সবাই এখানে এসছো কেন, যে আমাদেরকে জিআরএফ পাস করতে হবে, জিআরএফ যে করে হোক, বাই হুক আর বাই ক্রুক আমাকে জিআরএফ পাস করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সেলফ সত্তা, তোমরা নিজেদের সব থেকে ভালো করে চিনবে যে আমাকে জিআরএফটা পাস করতেই হবে। এইটা হলো সেলফ কনসেপ্ট, অর্থাৎ নিজেকে ভালো করে বোঝা। দেন হচ্ছে পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা অ্যাডাল্টকে পড়ার পিছনে তার পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স থাকা খুব প্রয়োজন। অর্থাৎ তোমরা যে জিআরএফ পেতে এসছো তার জন্য তোমাদের একটা পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তোমরা 11-12 এডুকেশন পড়েছো, অনেকে যেদের গ্রাজুয়েশন করেছো, গ্রাজুয়েশন এডুকেশন পড়েছো, মাস্টার্স করেছো এডুকেশনে, কেউ আবার বিএড করেছো এডুকেশনে, কেউ আবার এমএড করেছো এডুকেশনে। তো এই যে পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স, অলরেডি আমি যখন অ্যান্ড্রোলজি এগুলো পড়াচ্ছি তখন এগুলো প্রত্যেকটা জিনিসই তোমরা আগে পড়ে এসেছো। তো অ্যাজ আ টিচার হিসেবে যখন আমি বড়দেরকে পড়াবো বা অ্যান্ড্রোলজি হিসেবে পড়াবো, তখন সেই স্টুডেন্টের পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স থাকা খুব প্রয়োজন। দেন হচ্ছে রেডিনেস টু লার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অ্যাডাল্টকে নিজে থেকে রেডি হতে হবে। একটা বাচ্চাকে আমি বলতে পারি যে তুমি আজকে পড়তে এসো, আমি তোমাকে একটা চকলেট দেবো, বা একটা বড়কে তো এটা দিলে হবে না। একটা বয়স্ক স্টুডেন্ট, একটা সাধারণ স্টুডেন্ট, আমরা বড় স্টুডেন্ট বললাম না, সাধারণ স্টুডেন্ট হিসেবে বড়দেরকে ডিফাইন করি। সাধারণ স্টুডেন্ট যখন পড়তে আসবে তার নিজে থেকে রেডি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য এইটা নিয়ে আসে যে আমি আজকে পড়তে আসছি, আমি আজকে কিছু নতুন নলেজ আমি টিচারদের কাছ থেকে গ্রহণ করবো। এই জানার দরজাটা খুলে রাখতে হবে, যে রেডি থাকতে হবে। আমি যেখান থেকে জ্ঞানকে পাবো, আমি সেখান থেকে জ্ঞানকে নিজের মধ্যে ইন্টারনালাইজ করে নেবো, নিয়ে আমি আমার যে লেভেল অফ নলেজ সেটাকে বাড়ি। দেন হচ্ছে প্র্যাকটিক্যাল রিজন টু লার্ন। আচ্ছা, অ্যাডাল্টদের মানে বড়দেরকে পড়ানোর জন্য একটা প্র্যাকটিক্যাল রিজন থাকতে হবে। আমি যদি তোমাদেরকে এখন পড়াতাম যে চলো আজকে আমরা শুধুমাত্র জানার জন্য পড়ছি, যদিও জানার জন্য শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, আর তোমরা কি এখন আসতে পড়তে, তোমরা বলছো ভাববে আমার 5 মাস পরে নেট পরীক্ষা, আমি এখন জানার জন্য পড়বো? আমাকে জানার জন্য তো পড়তে হবে। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমাকে জিআরএফটা পাস করার জন্য পড়তে হবে। অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল রিজন থাকা প্রয়োজন, একটা কারণ থাকা প্রয়োজন, যে কারণটাকে কেন্দ্র করে আমি পড়বো। দেন হচ্ছে ফিফথ হচ্ছে ইন্টারনাল মোটিভেশন, অর্থাৎ টিচারকে স্টুডেন্টকে ইন্টারনালি মোটিভেটেড হতে হবে। আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি বাচ্চাকে এক্সটার্নালি মোটিভেটেড করতে পারি। ওই যেভাবে বললাম, বাবা তুমি আজকে পড়তে এসো, আমি বিনিময়ে তোমাকে চকলেট দেবো, বা আমি তোমাকে গেম খেলতে দেবো। এইটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। বাট একটা বড়দেরকে তো এইভাবে মোটিভেটেড আমি করতে পারবো না। বড়দেরকে নিজে থেকেই মোটিভেটেড হতে হবে। সবচেয়ে বড় মোটিভেটেড ইন্টারনাল মোটিভেশন কি, আমি একদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে দেখাবো, আমি সারা দুনিয়াকে প্রমাণ করবো যে আমি নিজেও করতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারনাল মোটিভেশন। তো এই ইন্টারনাল মোটিভেটেড একটা অ্যাডাল্টের নিজের মধ্যে থাকতে হবে। আর লাস্ট হচ্ছে প্রবলেম সেন্টার্ড ফোকাস, অর্থাৎ সমস্যাকে সমাধান করার জন্য শিক্ষা। কারণ বড়দের তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ যেতে হচ্ছে, তো সেখানে প্রবলেমকে কেন্দ্র করে সে প্রবলেমের সমাধান খোঁজার জন্য পড়তে হচ্ছে। তো বড়দের জন্য প্রবলেমকে সমাধানে কনভার্ট করার জন্য যে শিক্ষা, সেই শিক্ষায় ফোকাস করতে হবে। তাহলে ম্যানকম যে 6টা অ্যাজাম্পশনের কথা বলেছে সেইগুলো কি কি? সেলফ কনসেপ্ট, অর্থাৎ নিজেকে জানা, পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স, মানে আগের জ্ঞান থাকা, পূর্ব জ্ঞান থাকা, রেডিনেস টু লার্ন, পড়াশোনার জন্য রেডি থাকা, প্র্যাকটিক্যাল রিজন টু রান, একটা প্র্যাকটিক্যাল কারণ থাকা উচিত পড়ার জন্য, ইন্টারনাল মোটিভেশন, নিজে থেকে ইন্টারনালি মোটিভেটেড হতে হবে, এবং প্রবলেম সেন্টার ফোকাস, অর্থাৎ কোনো সমস্যাকে সমাধান করার জন্য শিক্ষা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আর আমাদের 2 বা 3টে কনসেপ্ট আছে, তাহলে আমাদের পুরো তোমাদের পুরো ইউনিটে উঠে যাবে। আমরা খুব সুন্দর এগোচ্ছি, এই এগোলেই হয়ে যাবে, এই স্পিডটা থাকলে হয়ে যাবে। দেন হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং। এটাও ম্যালকম নোলস বলেছেন, এটাও জন্য বলেছেন। তাহলে ম্যালকম নোলস কি বলছেন? ম্যালকম নোলস বড়দেরকে বললেন যে নিজের সেলফ কনসেপ্ট জানতে হবে, প্র্যাকটিক্যাল রিজন টু লার্ন জানতে হবে, পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। বড়দের জন্য সব থেকে বেশি ইউজফুল হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং। অর্থাৎ একটা বড় শিক্ষার্থী সে যখন নিজেকে সব থেকে ভালো জানবে, তখন সে এইটা খুব ভালো করে জানবে যে আমার শিক্ষার লক্ষ্য কি, আমি কিভাবে পড়লে আমি ভালো করে পড়তে পারবো, আমি কোথায় গিয়ে পড়লে ভালো পড়তে পারবো। তো একটা বড় শিক্ষার্থী সে সমস্ত ডিসিশন নিজে থেকে নেবে। সে নিজে থেকে বুঝবে যে আমি এখানে আজকে 2 ঘন্টা পড়লে আমার ভালো হবে, আমি কালকে 2 ঘন্টা প্র্যাকটিস করলে ভালো হবে। অর্থাৎ পড়াশুনো করার যা দায়িত্ব বা যা ডিসিশন, সব ওই শিক্ষার্থী, যে অ্যাডাল্ট শিক্ষার্থী ছিলেন, তিনি নিজে থেকে নেবেন, এবং নিজে থেকেই তিনি তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়ে সেই অনুযায়ী তিনি নিজে ডিরেক্ট করে পড়বেন। তো এটা একদম একটা ইজি কনসেপ্ট, এটা আমরা আলোচনা করে নিলাম। এর সাথেই আচ্ছা, এই কনসেপ্টটা কি দিয়েছিলেন? এই কনসেপ্টটা ম্যালকম নোলস 1975-এ দিয়েছিলেন, এটা কয়েন করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আজকের লাস্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে ডাইনামিক মডেল অফ লার্নার অটোনমি। এটা একদম সেলফ ডিরেক্টেড লার্নিং এর যে কনসেপ্টটা ছিল সেই ওর মতোই। এই যে কনসেপ্টটা ডাইনামিক মডেল অফ লার্নার অটোনমি, এটা প্রথম কয়েন করেছিলেন ডেভিড লিটল।
তোমরা একটু এইটা ইনফরমেশন লেভেল মানে ইনফরমেটিভ প্রশ্ন, তোমরা এটা দেখে নিও। ডেভিড লিটল প্রথম ডাইনামিক মডেল অফ লার্নার অটোনমির কথা বলেছেন। অর্থাৎ এনার কনসেপ্টটা কি, ইনি বলছেন যে হ্যাঁ সেলফ কনসেপ্টে তো একটা স্টুডেন্ট নিজের মতো করে ডিরেক্ট করে পড়লো, বাট একটা লার্নার এখানে করবে শুধুমাত্র ওর মধ্যে থেকে সীমাবদ্ধ থাকবে না, লার্নার নিজের পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করবে, অর্থাৎ ডাইনামিক থাকবে। তোমরা নামে বুঝতে পারছো ডাইনামিক, মানে ডাইনামিকের বাংলা হচ্ছে গতিশীলতা। অর্থাৎ স্টুডেন্ট নিজের মধ্যে নিজেকে এক জায়গায় করবে না, তার যখন যেরকম প্রয়োজন, যখন যেভাবে প্রয়োজন সে সেভাবে করবে। তার যদি কখনো মনে হয় যে আমার টিচারের সাহায্য প্রয়োজন, সে টিচারের সাহায্য নেবে। তারপরে হয়তো মনে হলো যে আমি টিচারের সাহায্য এতদিন নিলাম, আমার একটা ধারণা চলে আসলো, এবার আমি বন্ধুদের সাথে পড়বো, পিয়ার গ্রুপের সাথে পড়বো, সে পিয়ার গ্রুপের সাথে পড়বে। পিয়ার গ্রুপের সাথে পড়ার পর বললো যে পিয়ার গ্রুপের সাথে পড়লাম, এবার আমি বাড়ি পড়বো, সে নিজে থেকে পড়বে। অর্থাৎ সেলফ ডিরেক্টেড লার্নিং এ কি করছিল, লার্নার শুধুমাত্র নিজে থেকে পড়ছিল, শুধু নিজে ডিকটেট করছিল এবং নিজের ভাবে জ্ঞান আহরণ করছিল। কিন্তু ডাইনামিক মডেলে বলছে যে না, লার্নার এতটুকু স্বাধীন যে সে নিজেকে নিজে ডিকটেট করার থেকে সে নিজের সিচুয়েশন বা কনটেক্সটটা বুঝবে। অর্থাৎ তার যে সিচুয়েশনে মনে হবে যার কাছে পড়া প্রয়োজন, তাকে যে সিচুয়েশনে যার কাছে পড়া করলে তার ভালো হবে সে সেরকম করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কনটেক্সট বা সিচুয়েশনটাকে ইনি বিরাটভাবে প্রাধান্য দিয়েছেন। তাই ডেভিড লিটল তার ডাইনামিক মডেলে 3টে কোর ফ্যাক্টরের কথা বলেছেন, যেগুলো কি কনটেক্সট, মোটিভেশন এন্ড ইন্টারাকশন। কনটেক্সট মানে বুঝলাম আমরা কোন সিচুয়েশন আছি, হয়তো যদি সিচুয়েশন আমাদেরকে ডিমান্ড করে যে এখন টিচারের সাহায্য নেওয়া প্রয়োজন, তাহলে স্টুডেন্ট সেই কনটেক্সটে চলে যাবে, সেই কনটেক্সটে যাবে, মানে সেই কনটেক্সটে গিয়ে যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য সেটাকে করবে। মোটিভেশন, লার্নার সবসময় ইন্টারনাল মোটিভেশন থাকবে, তার জন্য সেই গোলটা সে বাই হুক অর বাই ক্রুক সে সেই গোলটাকে আহরণ করতে চায়, এবং সেই গোলটা অ্যাপ্লাই করার জন্য তার যা করার সে সবকিছু করে ফেলে তার সেই গোল বা সেই ড্রাইভটাকে পূরণ করার জন্য। লাস্টে ইন্টারাকশন, অর্থাৎ যে লার্নার তার সাথে একটা টিচার বা তার পিয়ার্স যার কাছে সে প্রয়োজন হয়ে যাচ্ছে তার সাথে তার রিলেশনটা কি, এইটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করে একটা অ্যাডাল্ট ডাইনামিক মডেল করে ডাইনামিক মডেলের সাথে ডাইনামিক ভাবে সে তার পুরো শিক্ষার যে বিষয়বস্তু সেটাকে সে পরিচালনা করবে, এবং এইভাবে সে তার যে স্বপ্ন বা যে তার লক্ষ্যকে সে লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। তাহলে আমরা আজকে আমাদের যে বিষয়বস্তু ছিল, আমরা বিষয়বস্তু যদি আমরা আবার প্রথম থেকে দেখি তাহলে আমরা কি দেখলাম, আমরা একদম সেই এতে চলে আসি। এখানে আমরা কি দেখলাম, এটা হতে পুরো আমাদের সিলেবাসটা ছিল। আমরা পেডাগজি কি সেটা দেখলাম, পেডাগজিক্যাল অ্যানালিসিস কি সেটা দেখলাম, আচ্ছা ক্রিটিক্যাল পেডাগজি কি সেটাও দেখলাম। স্যার ওইটা একটু বলে দেবেন, ওইটা নেটের সমস্যা হয়েছিল। কোনটা ওইটা স্যার পেডাগজিক্যাল অ্যানালাইসিসটা আমি শুনতে পাইনি, মানে 2-4 মিনিট পুরো একবার বন্ধ হয়েছিল আমার ফোনটা। আচ্ছা পেডাগজিক্যাল অ্যানালিসিস। আচ্ছা আমরা পেডাগজিতে আমরা কি দেখলাম, পেডাগজিতে আমরা দেখলাম যে একটা টিচার কি করছে, একটা স্টুডেন্টকে কি করে পড়ালে পড়াটা সবথেকে বেশি এফেক্টিভ হবে সেইটার উপর ফোকাস করছে, যে আমার স্টুডেন্ট কিভাবে শিখতে চাইছে বা স্টুডেন্ট কিভাবে শিখতে পারছে সেইটাই ফোকাস করছি। তার মানে পেডাগজিক্যাল ওয়েতে পড়াতে গেলে আমি বুঝতেই পারছি যে স্টুডেন্টদেরকে বোঝা বা স্টুডেন্টকে চেনা এটা খুব বেশি প্রয়োজন। এই যে স্টুডেন্টকে আমি চিনছি বা স্টুডেন্টকে আমি বুঝছি, এটাই হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। মানে এখানে কি করছি, আমি স্টুডেন্টদের অবজেক্টিভ জানছি, স্টুডেন্টদের পড়তে এসছে তার অবজেক্টিভটা কি। অর্থাৎ আমি উদাহরণ যদি এখানে দিই যে তোমরা যে পড়তে এসছো তোমাদের কোর অবজেক্টিভ কি, অ্যাজ ইউজুয়াল ইউজিসি নেট জিআরএফ, তাহলে এইটা হচ্ছে তোমাদের কোর অবজেক্টিভ। ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি সেকেন্ড পার্ট, এর মানে পেডাগজিক্যাল অ্যানালিসিস এটা টেস্ট কেস, এটা থেকে প্রশ্ন আসে, তোমরা এজ ইট ইজ এরকম ভাবে ডিরেক্ট পরীক্ষায় পাবে না, বাট ওভারঅল এইটা পাবে তোমরা, এইটা এমন ভাবে মাথার মধ্যে ইন্টারলাইজ করে নেবে এখান থেকে যেন প্রশ্ন না আটকায়। তাহলে প্রথম তোমরা অবজেক্টিভ বুঝে গেলে যে আমরা স্টুডেন্টদের অবজেক্টিভ বুঝলাম, তারপরে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস অর্থাৎ স্টুডেন্টদেরকে কিভাবে ইনস্ট্রাকশন দেবো, কিভাবে পড়াবো, কিভাবে লেকচার মেথডে পড়াবো, ডেমনস্ট্রেশন মেথডে পড়াবো, এক্সপেরিমেন্টাল ভাবে দেখাবো, দেখিয়ে মানে লার্নিং বা ডুইং মাধ্যমে পড়াবো, সেটা আমি ঠিক করে নিলাম। আচ্ছা অ্যাসেসমেন্ট মেথড, স্টুডেন্টদের পড়ানোর পর অ্যাসেসমেন্ট আমি কি করে করতে পারবো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করবো, সামেটিভ অ্যাসেসমেন্ট করবো, কি অ্যাসেসমেন্ট করবো সেটা ঠিক করে নিলাম। তারপর হচ্ছে কারিকুলাম ডিজাইন, তারপর আমি যে স্টুডেন্টদের পড়াবো সেই কারিকুলামটা আমি যে ডিজাইন করলাম, এই যে তোমাদেরকে পড়িয়েছে যে পিপিটিটা তৈরি করলাম, এটা একটা কারিকুলাম ধরতে পারো, এই কারিকুলামটা আমি সুন্দর করে ডিজাইন করে নিলাম। তারপরে কি আসলো, টিচার এবং স্টুডেন্ট ইন্টারাকশন, এই বর্তমানে আমরা যেটা প্রেজেন্ট করছি, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন, অর্থাৎ টিচার কি করবেন, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে নিজের মতো করে সুন্দর করে বোঝাবেন, স্টুডেন্ট সেই কনসেপ্ট গুলোকে বুঝবেন, যেখানে স্টুডেন্ট বুঝতে পারবে না সেখানে নিশ্চয়ই বলবে যে এটা কি, টিচার সেইটা চেষ্টা করবে সেই কনসেপ্টটা আরো ভালো করে স্টুডেন্টকে বোঝানো। দেন হচ্ছে ক্লাসরুম এনভায়রনমেন্ট, ক্লাসরুম এনভায়রনমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা সবাই এড়িয়ে যায়, এই ক্লাসরুম এনভায়রনমেন্ট স্টুডেন্টরা ঠিক করে আসে না, এটা কেন গুরুত্বপূর্ণ বিষয়,
ধরো আমি এখন উদাহরণ দিচ্ছি, ধরো আমরা অনলাইন পড়ছি, হঠাৎ করে আমার মাইক অন আছে, হঠাৎ করে পাশে কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে বা বোম ফাটছে, বোম ফাটার আওয়াজ, তো কালী পুজোর সময় পড়ছি, বোম ফাটছে, তো সেই আওয়াজে তোমরা বুঝতে পারবে না, ক্লাসরুম এনভায়রনমেন্ট করা হবে। তো ক্লাসরুম এনভায়রনমেন্টটা সাস্টেন করা খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট হচ্ছে রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল, যেটা তোমাদেরকে পড়ার পর আমি প্রোভাইড করবো, এটা করে তোমাদের জ্ঞানকে আরো সুন্দরভাবে এনহ্যান্স করতে হবে। এইটা হচ্ছে রিসোর্স অ্যান্ড মেটেরিয়াল। তাহলে পেডাগজিক্যাল অ্যানালিসিস আমি কি দেখলাম, এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যেখানে টিচার কি করবেন, টিচার একটা সুন্দর করে একটা অ্যানালিসিস, একটা সুন্দর করে ফ্রেমওয়ার্ক তৈরি করবেন। তিনি কি করে স্টুডেন্টের অবজেক্টিভ থেকে স্টুডেন্টের সেই শিক্ষণীয় বিষয়টা রপ্ত করার জন্য, ইন্টারনালাইজ করা অবধি তিনি সুন্দর করে সেই জিনিসটাকে সাজিয়ে সেই অনুযায়ী তিনি এড বা সাহায্য প্রদান করবেন। এটা হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালিসিস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়েছি এটা আমরা ওভারঅল ওভারভিউ আগে আলোচনা করে নিই। আমরা পেডাগজি পড়েছি, পেডাগজিক্যাল অ্যানালিসিস পড়লাম, ক্রিটিক্যাল পেডাগজি পড়লাম, টিচিং অর্গানাইজিং টিচিং পড়লাম, যেখানে 3টে লেভেল ছিল, মেমোরি লেভেল, তার মধ্যে হার্বার্টেরিয়ান মডেলটাও, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মডেসন লেভেল মডেল, রিফ্লেক্টিভ লেভেল, বিজ্ঞান হান্স মডেল, কনসেপ্ট অফ অ্যান্ড্রাগজি দেখেছি, আর এর আমরা অ্যাজাম্পশন দেখেছি, সেলফ ডিরেক্টেড লার্নিং এর কনসেপ্ট দেখেছি, যেটা ম্যালকম নোয়াস দিয়েছিলেন, এবং ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি দেখেছি। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো কোন জায়গায় বা কোন কোন জায়গায় তোমাদের একটু আরেকটু আলোচনা করলে সুবিধা হয়। স্যার ওই ক্রিটিক্যাল পেডাগজিটা একটু আলোচনা করবেন। ক্রিটিক্যাল পেডাগজি, আচ্ছা, আর কারুর আর কি আছে? আমি তাহলে একবার শুনে নিলে আমার বলতে সুবিধা হবে। বাকিরা একটু বলো। ডাইনামিক মডেল অফ লার্নার। ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি, আচ্ছা, আর বাকিরা? দেখো নিঃসংকোচে বলো, কারণ তোমরা পড়তে এসেছো, তোমরা শিখতে এসেছো, তো তোমরা এখনো যদি সংকোচ করো তাহলে কিন্তু জিআরএফ আটকে যাবে। জিআরএফ পেতে গেলে প্রথমে যেটা হতে হবে, নির্লজ্জ হতে হবে। আমি ভালোভাবে বললাম, মানে ভদ্র ভাষায় বললাম, আমি নিজেও নির্লজ্জ ছিলাম পড়ার ক্ষেত্রে। আমি টিচারদেরকে খুঁজে খুঁজে সবকিছু মানে একদম সবকিছু জানার চেষ্টা করতাম, তো জানতে হবে। আচ্ছা, ক্রিটিক্যাল পেডাগজি বললে, আর ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি বললে, আর কি, আর কারো কি কোনো কিছু আছে? এনিওয়ান? বাকিরা? হ্যাঁ বলো, তোমার তোমার এটা একটু এ হলো, বলো আরেকবার। বললাম স্যার, বুঝছি, কোনো অসুবিধা হয়নি। ওকে ওকে, আচ্ছা, তাহলে ক্রিটিক্যাল পেডাগজি দেখলাম, আর ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি, এই দুটো আমরা আরেকবার আর দেখে নিই কি আছে। তাহলে পেডাগজি আমরা দেখলাম কি, পেডাগজি হচ্ছে কি, পেডাগজি হচ্ছে যেখানে টিচার স্টুডেন্ট তার পড়াকে এফেক্টিভলি, মানে টিচার দেখবেন কি স্টুডেন্ট কি করে পড়াটাকে এফেক্টিভলি পড়তে পারবে, সেটা হচ্ছে পেডাগজি কনসেপ্ট। ক্রিটিক্যাল পেডাগজি, এটা ব্রাজিলিয়ান এডুকেটর পলো ফ্রেরি দিয়েছিলেন। সেটা কি হচ্ছে, এটা শুধুমাত্র স্টুডেন্ট কতটা শিখতে পারছে তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তু স্টুডেন্ট তার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারছে কিনা। অর্থাৎ তার শিক্ষা, আমরা যেরকম পড়াশোনার মধ্যে শিখেছি যে মিথ্যে কথা বলা ঠিক না, বা সৎ পথে থাকা ভালো, বাট স্টুডেন্ট যদি নিজের ক্ষেত্রে, নিজের লাইফের ক্ষেত্রে যদি সৎ নয়, স্টুডেন্ট যদি নিজের লাইফের ক্ষেত্রে সততার পথ থেকে বেরিয়ে আসে, তাহলে তার কি শিক্ষা হলো? এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি। অর্থাৎ শিক্ষার্থী তার শিক্ষণীয় বিষয়গুলোকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার যদি মনে হয় যে সমাজ বা পাওয়ার আমাদের ক্ষেত্রে বা কোনো কারোর ক্ষেত্রে ইনজাস্টিস হচ্ছে, সে তার বিরুদ্ধে গিয়ে প্রশ্ন তুলবে যে তোমরা কেন এটা করছো, তোমরা কেন ওটা করছো, এটা ভুল হচ্ছে, আমার শিক্ষা এটা শেখাচ্ছে না, আমার শিক্ষা এইটা শেখাচ্ছে, তোমরা নিজেদের ভুলকে সংশোধন করে নাও। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি কনসেপ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা পলো ফ্রেরি দিয়েছিলেন। আর এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে আমি একটু বলি, তাহলে তোমরা খুব ভালোভাবে লিঙ্ক করতে পারবে। এইটা তো আমরা আলোচনা করলাম যে পলো ফ্রেরি দিয়েছিলেন ব্রাজিলে, যখন ক্রিটিক্যাল পেডাগজিটা উনি দিয়েছিলেন, কনসেপ্টটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই টাইমে পলো ফ্রেরি যখন ব্রাজিলে, উনি খুব বড় একজন এডুকেটর ছিলেন, উনি দেখছিলেন পুরো ব্রাজিল হচ্ছে ড্রাগের নেশায় মানে আবদ্ধ। মানে ব্রাজিলে তো আমরা দেখেছি দু ধরনের ড্রাগ চলতো, মানে দু ধরনের নেশা চলতো, এটা বলা বাহুল্য। একটা হচ্ছে ফুটবলের প্রতি নেশা, আর একটা হচ্ছে ড্রাগের নেশা। তো ওই ড্রাগটা ওদের ওখানে একটা ড্রাগ মাফিয়ারা লিড করতো, এই ড্রাগ মাফিয়ারাই পুরো ওদের দেশকে চালনা করতো, মানে দেশের পলিটিক্যাল সিস্টেম সবকিছু ওই ড্রাগ মাফিয়ারাই চালনা করতো। বাট ড্রাগ মাফিয়ার ওই যে ড্রাগ কন্ট্রোলের ফলে
পুরো ওদের যে সমাজটা, ব্রাজিলের যে পুরো ইউথটা সবাই ড্রাগের নেশায় পুরো পুরো ইউথ সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই সমাজের বিরুদ্ধে কথা বলতে পারছে না। তার কারণটা হচ্ছে সরকার কোনো কথা বলছে না, তার কারণ ড্রাগ মাফিয়ারা লিড করছে। ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে যদি সরকার কথা বলে তাহলে সরকারের পাওয়ার হয়তো পড়ে যায়। তো সেই জন্য সরকারের কোনো কথা বলে না, আর সাধারণ মানুষ সরকারকে ভয় পায়, সেই জন্য সরকার কোনো কথা বলে না। তখন পলো ফ্রেডি ওনার সিস্টেমটা দেখে খুবই কষ্ট পেলেন এবং তিনি তখন ক্রিটিক্যাল পেডাগজির কনসেপ্ট আনলেন। তিনি তখন বললেন যে আমরা ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে গিয়ে এমন ভাবে পড়াবো, বাচ্চাদেরকে আমরা বোঝাতে শেখাবো যে কোনটা ঠিক কোনটা ভুল। বাচ্চারা জানো বড়দেরকে মানে পাওয়ারদেরকে জিজ্ঞেস করে যে তুমি যে ড্রাগের মানে তুমি যে আজকে পাওয়ারের জন্য আমাদেরকে ড্রাগের নেশা আসক্ত করে ফেলছো, সেইটা ভুল, এটা চেঞ্জ করো, না হলে আমরা তোমাকে গদি থেকে নামিয়ে দেবো। এইটা হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি, যেখানে শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ ভাবে ইম্পোজ করা হবে যেখানে স্টুডেন্টরা কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করতে পারবে এবং তাদের যে সরকার বা পাওয়ার বা সোসাইটি তার বিরুদ্ধে গিয়ে নিজেদের অধিকার নিজেদের জাস্টিসটা বুঝে নেবে। এইটাই হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট একটা বলেছিলে কি ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি। আচ্ছা, ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি এটা কি? এটা হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং এরই একটা পার্ট, বা এটা হচ্ছে বড়দেরই শেখানো মানে বড়দের শেখারই বড় শিক্ষার্থীদের পড়ানোর একটা জায়গা, যেখানে আমরা দেখছি যে একটা লার্নার যে সেলফ ডিরেক্টেড লার্নিং এ নিজে থেকেই পড়ছিল, সে নিজে থেকেই লাইব্রেরিতে যাচ্ছিল, নিজে থেকে ইউটিউব ঘাটছিল, নিজে থেকেই ওয়েবসাইট ঘাটছিল, সে নিজে থেকে পড়াশোনা করছিল, বাট সে টিচারের সাহায্য নিচ্ছিল না। বাট ডেভিড লিটল এখানে বললো যে ডাইনামিক মডেলে কি হচ্ছে, ডাইনামিক টিচার স্টুডেন্ট একটু ডাইনামিক থাকবে। তার যদি প্রয়োজন হয়, তার যদি সিচুয়েশন ডিমান্ড করে যে না আমি এখন এই কনসেপ্টটা বুঝতে পারছি না, এই অঙ্কটা বুঝতে পারছি না, এই অঙ্কটা করার আমার টিচারের সাহায্য লাগবে, সে টিচারের কাছে চলে যাবে। ব্যাস, সে টিচারের কাছে চলে গেল, টিচারের কাছে সে অঙ্কটা শিখে আসলো। তারপরে তারা তো সিচুয়েশন ডিমান্ড করছে যে এবার এই জিনিসটা আমি আমার বন্ধুর সাথে বসে ভালো করে আলোচনা করবো। সে তার বন্ধু বা পিয়ার গ্রুপের কাছে চলে যাবে এবং পিয়ার গ্রুপের সাথে চলে গিয়ে পিয়ার গ্রুপের সাথে পড়াশোনা আলোচনা করবে। তারপরে তো মনে হলো যে না, এবার আমি বন্ধুর সাথে আলোচনা করলাম, টিচারের সাথে আলোচনা করলাম, এবার আমি নিজে থেকে পড়ি। এই নিজে থেকে পড়ছে, সে তখন করবে কি, সে তখন আবার নিজে পড়বে। তো এই যে কনটেক্সট বা সিচুয়েশন, এই সিচুয়েশন তাকে ডাইনামিক চেঞ্জ করাচ্ছে। তাকে যখন যে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করছে সে সেইভাবে সেই সিচুয়েশনে পা দিয়ে পড়ছে। তার কারণটা হচ্ছে সে যে গোল বা যে স্বপ্ন বা যে উদ্দেশ্যটা করেছিল সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্য। তার উদ্দেশ্য যদি এইটা বলে, তার উদ্দেশ্য বা সিচুয়েশন যদি এইটা, তার উদ্দেশ্য যদি জিআরএ পাওয়া হয় এবং তার সিচুয়েশন যদি মনে হয় যে না আমাকে টিচারের কাছে যেতে হবে, সে টিচারের কাছে যাবে। তার যদি সিচুয়েশন মনে করে যে না আমি নিজে থেকে পড়বো, সে নিজে থেকে পড়বে। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা হচ্ছে ডাইনামিক মডেল অফ লার্নার্স অটোনমি। এটা ক্লিয়ার হয়েছে? সবাই একটু বলে এবার, কিন্তু আমরা সবাই যদি ভালো সবাই একটু ভেরি গুড বাকিরা স্যার অ্যান্ড্রাগোগির প্রোফাউন্ডার যদি হয় তাহলে এটা অ্যানসারটা ওই ম্যালকম নয়েজ হবে তো? প্রোফাউন্ডার যদি বলে প্রশ্নটা, হ্যাঁ যদি ফাউন্ডার বলে বা প্রোফাউন্ডার বলে বা প্রোপোনেন্ট বলে সেটা ম্যালকম নয়েজ হবে। যদি কয়েন্ড বলে, যে টার্ম কয়েন্ড, সেটা হবে আলেকজান্ডার ক্যাপ। টার্ম কয়েন বলতে নামকরণ করেন নাকি? হ্যাঁ, অ্যান্ড্রাগজি শব্দটা মানে বাংলাটা এরকম ভাবে হবে যে অ্যান্ড্রাগজি শব্দটা প্রথম কে আলোচনা করেন বা প্রথম কে বলেন, এরকম। এই শব্দটার অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার ক্যাপ। কয়েন্ট শব্দ মানে হচ্ছে যেখানে তোমরা কয়েন্ট শব্দটা পাবে, কয়েন্ট মানে হচ্ছে প্রথম সে শব্দটা কে বলেছিল, এটা হচ্ছে কয়েন্ট। আর প্রোফাউন্ড হচ্ছে সেই কনসেপ্টটা কে ডেভেলপ করেছিল। এবার এই কনসেপ্টটা না ডেভেলপের ক্ষেত্রে ডেভেলপটা আবার দু রকম মানে হয়। একটা হচ্ছে পুরোপুরি আমি নিজে থেকে ডেভেলপ করেছি, আবার এডুকেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে পপুলারাইজ করেছে। পপুলারাইজ যে করেছে তাকেও কিন্তু অনেক সময় ফাউন্ডার বলা হয়। তো ওটা আমাদেরকে কোশ্চেনের কনটেক্সট আলোচনা করে দেখতে হবে। যদি আমরা কোশ্চেন দেখি যে অ্যান্ড্রাগজি রিলেটেড একটা প্রশ্ন আছে, সেখানে আলেকজান্ডার ক্যাপ নেই, অ্যান্ড্রাগজি রিলেটেড প্রশ্ন আলেকজান্ডার ক্যাপ নেই, শুধুমাত্র ম্যালকম নলস আছে, তাহলে চোখ বন্ধ করে ম্যালকম নলসই হবে। বা আবার এরকম একটা প্রশ্ন দেখলাম যেখানে কয়েন শব্দটাও আছে এবং আলেকজান্ডার ক্যাপ শব্দটা আছে, তখন আমাদেরকে প্রশ্নের ভাষাটা ভালো করে বুঝতে হবে এবং প্রশ্নের ভাষা যেটা ভাবে বলছে সেভাবে আমাদেরকে প্রশ্ন ঠিক মারতে হবে। বুঝেছো? আচ্ছা, তাহলে মোটামুটি আমি আশা করছি সবাই মানে এই যে আমরা আজকে পড়েছি এটা ভালো করে বুঝেছো। স্যার আরেকটা ডাইনামিক মডেলের প্রোফাউন্ডারটা কি বললেন? লিলি না কি বললেন? প্রোফাউন্ড লিটল এখানে লেখা আছে। হ্যাঁ এখানে লেখা আছে বাই ডেভিড লিটল। হ্যাঁ, মানে ইনি প্রোফাউন্ডার না, ইনি কয়েন করেছিলেন।
এবং এই মডেলটা এই মডেলটা তিনি পপুলারাইজ করেছিলেন, তারও নাম অ্যাজ ইট ইজ কোনো রেফারেন্স বই দেওয়া নেই। তো ওই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে মোটামুটি আমি আশা করছি সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা এই মানে পার্ট 1 থেকে লাস্ট 2-3 বছরের যে কটা প্রশ্ন এসেছিল আমি সব মোটামুটি আমি দেখলাম, আলোচনা করে দেখলাম, অ্যানালিসিস করে দেখলাম, মোটামুটি 10 থেকে 12টার মতো প্রশ্ন এসছে। তো সেখানে আমরা সব প্রশ্নকে এক জায়গায় রাখিনি। তো সব জায়গা থেকে এক জায়গায় না রাখলে আমি মোটামুটি 3-4টার মতো প্রশ্ন দিয়েছি। তাহলে আমরা আজকে সেই পিআইকিউস গুলো আলোচনা করি, দেখি আমরা কতটা শিখেছি ক্লাসে। রেডি সবাই? হ্যাঁ স্যার। বলো। গুড, ভেরি গুড। স্পিরিটটা থাকতে হবে, সবাই চেষ্টা করবে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন। আমি কোনো প্রশ্ন করবো না, প্রশ্ন তোমরা করবে, তোমরা বুঝবে, তোমরা অ্যান্সার বলবে। আচ্ছা, অ্যান্সারটা তোমরা মেসেজে ওই যেটা আছে আমাদের ওখানে তোমরা লিখবে। এই যে মেসেজ এটা আছে আমি এখানে দেখবো, ঠিক আছে? আচ্ছা, টাইম হচ্ছে ভেরি ইজি প্রশ্ন। ক্লাসে আমি যেটা বলেছি, টার্মটাকে বোঝা, কয়েন বোঝা, মানে কোনটা কি টার্মকে ধরে নেওয়া, কি টার্ম ধরে নিলেই প্রশ্ন হয়ে যাবে। দুজনের আনসার পেলাম, পিয়ালির আনসার পেয়েছি, শ্যামলের আনসার পেয়েছি, দেবভারতী, তিথি, ভেরি গুড ভেরি গুড, ডি। বাহ, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা বুঝতে পারছো, তোমরা ট্রিকটা বুঝতে পেরেছো, ট্রিকটাই ধরতে হবে। যেদিন তোমরা ট্রিকটা ভালো করে ধরে নেবে সেদিন তোমরা পরীক্ষা পাস করে যাবে। কারণ ইউজিসি নেটের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকিয়ে থাকে। একদম এখানে প্রশ্ন কি আছে, অ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস ইন অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে প্রথমেই আমরা দেখছি কি আমাদের পেডাগজিক্যাল অ্যানালিসিসকে স্টেপস গুলো, সিকোয়েন্স গুলো আলোচনা করতে বলেছে। প্রথমে আমরা পেলাম কি অবজেক্টিভ। আমরা যখন অবজেক্টিভ পেয়েছি, ফর্মুলেশন অফ অবজেক্টিভ, আমরা আর অন্য কিছুতে যাবোই না, আমরা এ প্রথম আছে এরকম অ্যান্সার দেখবো। তাহলে এ প্রথম যদি অ্যান্সার দেখি, অলরেডি সি অ্যান্ড ডি এলিমিনেট হয়ে গেল। এবার আমরা দেখলাম কি অবজেক্টিভ হলো, তারপর টিচিং মেথড দেখবো, ইভালুয়েশন মেথড দেখবো, না কন্টেন্ট অ্যানালিসিস করবো। অবভিয়াসলি তাকে কন্টেন্ট অ্যানালিসিস করবো। অ্যাজ পার কন্টেন্ট অ্যানালিসিস আমার টিচিং মেথড ঠিক করবো, তারপরে আমি ইভালুয়েশন মেথড ঠিক করবো। ভেরি গুড। এই একটা বা দুটো হাইলাইট করলেই কিন্তু 50% অ্যান্সার চলে আসে। ভেরি গুড, চলো ক্যারি অন। নেক্সট প্রশ্ন, সেম 1 মিনিট টাইম। এক মিনিট, হ্যাঁ, আমি 1 মিনিট পরে কিন্তু ওখানে যাবো, না অনেকে হয়তো ভাবছো, সেই ভাবার টাইমটা নাও। 1 মিনিট। স্যার কোশ্চেনটা একটু বড় তো পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো একটু পড়ো। আচ্ছা, আনসার পেয়েছি, আনসার দেখলাম ডি ডি বি বি ডি। আচ্ছা, বাকিদেরটা একটু দেখি। বাকিদের সবাই চেষ্টা করো, সবাই মানে ভুল হোক না, ভুল হতেই হতেই তো ঠিক হবে, কোনো অসুবিধা নেই, নিঃসংকোচে। বাকিরা ডি, সবাই ডি ম্যাক্সিমাম, মানে ডি আর বির মধ্যে এ আছে। ঠিক আছে, আমি দেখি এর রাইট অ্যান্সার হচ্ছে বি। দেখো তোমরা দেখবে ডি আর বি দুটো একটু ট্রিক, বাট এখানে তোমরা কি টার্ম পেয়ে গেছো, কোয়েশ্চেনিং ডমিনেটিং বিলিভ, এখানে তোমরা পেয়ে গেছো। কোয়েশ্চেনিং ডমিনেটিং বিলিভ হচ্ছে, আমি পড়ানোর সময় বলেছিলাম ক্রিটিক্যাল পেডাগজিতে টার্ম, এটা কিন্তু পিওয়াইকিউজে এসেছিল, এবং এনটিআই কোয়েশ্চেনিং ডমিনেটিং বিলিভ যেটা ছিল এটাকে অ্যান্সার নিয়েছিল। ডি কেন না, ডি হচ্ছে দেখো ট্রাডিশনাল বিলিভ, এটা ঠিক আছে। লুক ফর অল্টারনেটিভ এন্ড ক্রিয়েট নলেজ, ক্রিয়েট নলেজের কথা তো ক্রিটিক্যাল পেডাগজি বলে না। ক্রিটিক্যাল পেডাগজি ডিসকভার এবং ডিপার মিনিং এর কথা বলে।
ক্রিটিক্যাল পেডাগজি নতুন করে জ্ঞানকে ক্রিয়েট করার কথা বলছে না। তো এই জন্য ডি অ্যান্সারটা হচ্ছে না। বি অ্যান্সারটা এই জন্য হচ্ছে, তার কারণ হচ্ছে বি অ্যান্সার থেকে বেশি যাচ্ছে, কারণ হচ্ছে ডমিনেটিং বিলিফ বা ডমিনেটিং যে আইডিয়াস আছে তাকে প্রশ্ন করতে চাইছে। তো এই জন্য বি অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড, সবাই এভাবে চেষ্টা করো। নেক্সট, অ্যারেঞ্জ, আমি প্রশ্ন তো বলবো না, তোমরা নিজেরা পড়ো নিজেরা বোঝো। এই প্রশ্নটা একদম মানে একটা, এই প্রশ্নটা পিওয়াইকিউএস এবং এই প্রশ্নটা দুবার তিনবার এসেছিল। এবার ওয়ানে ওই প্রশ্নটা আসে, এইবারও প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলোর জন্য আমি বলেছিলাম একটা পড়তে, মানে ওই মানে তোমরা যখন পড়বে তখন হচ্ছে তোমরা ওই নিউমোনিক্সটা পড়বে। এক মিনিট আমি ওখানে যাবো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আই থিঙ্ক হয়ে যাওয়া উচিত এতক্ষণ। আচ্ছা, সবাই বলছে এক 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 3। আচ্ছা, সোমেন বলছে 3, সুদাম বলছে 1। আচ্ছা, দেখি এই প্রশ্নটার সঠিক আনসার হচ্ছে 1। তার কারণ আমরা প্রথমে কি পেয়েছিলাম, এক্সপ্লোরেশন, EPAOR, এইটা আমরা দেখেছিলাম। তাহলে এক্সপ্লোরেশন, আচ্ছা, তার মানে যেই এক্সপ্লোরেশন আমরা দেখলাম তখনই মানে যেই প্রথমে চলে যাচ্ছে, তার মানে বি 2 আর 3 তো বাদ চলে যাচ্ছে, তার মানে 1 আর 4 পড়ে থাকলো। তাহলে এক্সপ্লোরেশন, তারপরে প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে অ্যাসিমিলেশন, মানে ECB। তারপরে আমি দেখি ECB, ঠিক আছে, থাকতে গেল। তারপরে অর্গানাইজেশন আছে এতে। তাই তাহলে সঠিক আনসার কি হলো, এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন, রিসাইটেশন। ভেরি গুড। যাদের ভুলেছ কোনো অসুবিধা নেই, কারণ তোমরা তো এটা আজকে পড়ে আজকে অ্যান্সার করছো, তোমরা একটু ভালো করে না, তোমরা মানে মেন বিষয়বস্তুটা হচ্ছে তোমরা এইটা জানো প্রশ্ন কিরম ভাবে আসে আর কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এইটা হচ্ছে মূল অবজেক্টিভ। তোমরা এইটা বুঝে নাও এবং সবাই চেষ্টা করো কালকেও ভালোভাবে পার্টিসিপেট করো। স্যার আপনি মেমোরি লেভেলের ক্ষেত্রে হ্যাঁ, আপনি কি টার্ম ব্যবহার করলেন না, একটু বলবেন, আমি ওটা শুনতে পাইনি স্যার। PAGA, PAGA, প্রিপারেশন, প্রেজেন্টেশন, টি পাঁজা, PPAGA। দাঁড়াও আমি যদি আবার আচ্ছা এখানে আচ্ছা যাই, ঠিক মানে আছে। নিউমোনিক্স গুলো বানানোর ক্ষেত্রে হচ্ছে, আমি তোমাদেরকে ক্ষেত্রটা একটু বলে দিই, তাহলে তোমরা নিজেদের মতো করেই বানাবে। ধরো প্রত্যেকটা লেটারে ইনিশিয়াল নেবে। এই ধরো আমরা কনটেক্সট দেখলাম, প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন। এই প্রিপারেশনের P, প্রেজেন্টেশনের P, অ্যাসোসিয়েশনের A, জেনারেলাইজেশনের G, অ্যাপ্লিকেশনের A। তাহলে কি হচ্ছে, পিচ হয়ে যাচ্ছে, আর এটা PAG, পাজা, পাজা। তাহলে একটা তোমাদেরকে আর ওই ঝামেলার ওকে মধ্যে থাকতে হবে না, তোমাদের ওই সিকোয়েন্সটাই মনে হয়ে গেল একবারে। আচ্ছা, এটা দেখলাম EPAOR, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এটা যদি এই নিউমোনিক্স গুলো থাকলে ওই প্রশ্ন হয়ে গেল। তো এই নিউমোনিক্স গুলোকে তোমাদেরকে খুব সাহায্য করে পরীক্ষাতে। নেক্সট আমরা তাহলে আর দুটো তিনটে প্রশ্ন আছে, হলে আজকে আমাদের পড়া কমপ্লিট, আমরা চলে যাব নেক্সট। এটা তো আশা করছি এটা আমি আর বলবো না, তাও একবার দাও। হু কয়েন, মানে 4 নম্বর প্রশ্নটা দাও। এটা মানে 1 মিনিট টাইম, 1 মিনিটও টাইম না, আমি 1 মিনিটের মধ্যে চলে যাবো। হু কয়েন টার্ম অ্যান্ড্রাগজ। চলো, টাইমস আপ। আর না, হ্যাঁ, গুড। এটা আমার এরকম 100% হওয়া উচিত, মানে আমার ইচ্ছা ছিল। যাক, ভেরি গুড। তো এটা একদম ইজি, এটা কিন্তু পরীক্ষায় এসছে এই সেম প্রশ্ন। তাহলে বুঝতে পারছো আমরা যখন কোনো কনসেপ্টটা পড়লাম তখন আমাদের ডিরেক্ট প্রশ্নটা কতটা ইজি লাগছে। এই ডিরেক্ট প্রশ্নগুলো আমাদেরকে ভুল করলে হবে না। যদি ডিরেক্ট প্রশ্ন আমার ভুল না হয় আর অ্যানালিটিক্যাল প্রশ্ন আমার 60 থেকে 70% হয়ে যায়, তাহলে JRF আমাকে আটকাবে কি? এই জিনিসটাকে আমাদের ফোকাস করতে হবে, আমাদের স্ট্র্যাটেজিটা এইভাবে বানাতে হবে যে ডিরেক্ট প্রশ্ন আমরা একটাও ছাড়বো না। আর যেগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন এমন ভাবে করবো যেন 10টা যদি অ্যানালিটিক্যাল প্রশ্ন দেয় তার 6টা থেকে 7টা আমরা যেন পাই, এইটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা তাড়াতাড়ি একদম সুন্দর করে ফেলো। এটা 1 মিনিট টাইম দিন, তাও 1 মিনিটও না লাগা উচিত না, তবু 1 মিনিট দিন।
ভেরি গুড। অনেকে বলছে বি বি, আচ্ছা সবাই বি বলছে, হ্যাঁ ডি বলছে সোমেন। আচ্ছা দেখি তাহলে আমরা কি দেখলাম, এখানে বলছে ম্যালকম নোলস এর অ্যান্ড্রাগজিক্যাল প্রিন্সিপালের মধ্যে কোনটা এনা। আচ্ছা তাহলে এখানে তো এক্সটার্নাল মোটিভেশন আছে, ভালো করে শব্দটা দেখো, এক্সটার্নাল মোটিভেশন। অ্যান্ড্রাগজিক্যাল প্রিন্সিপালে ম্যালকম নোলস কি বলেছিলেন, স্টুডেন্টকে ইন্টারনালি মোটিভেটেড হতে হবে। এক্সটার্নাল মোটিভেটেড বলছেন তো বাচ্চাদের জন্য, তাহলে ইন্টারনাল মোটিভেশনটা হচ্ছে রাইট অ্যান্সার হওয়া উচিত ছিল। তো যেহেতু এখানে কোনটা বলছে কোনটা নট গিভেন, সেই জন্য এক্সটার্নাল মোটিভেশনটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড। এগুলো প্রত্যেকটা পিওকে তোমরা খুব ভালো পরীক্ষা দিচ্ছ, ভেরি গুড। এই 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 লেভেলটা থাকলেই হবে। আচ্ছা লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্নটা চলো। এইটা ভাবা একটু প্রশ্ন, এটাও পরীক্ষায় এসেছিল। সুন্দর করে ভাবো, একটুখানি সুন্দর করে ভাবলে উত্তর হয়ে যাবে। স্যার আগেকার কোশ্চেনটা আমি ইন্টারনাল এক্সটার্নাল মধ্যে গুলিয়ে ফেলেছি, তার জন্য ভুল হয়ে গেল। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটাই 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 বুঝতে হবে, কারণ অনেক সময় এই সমস্ত সহজ সহজ প্রশ্ন আমরা ভুলে ফেলি, মানে গুলিয়ে ফেলি। তো এইটা আমাদেরকে ঠিক করতে হবে, এইগুলো প্র্যাকটিস করে করেই হবে। আচ্ছা তাহলে এবার আমি আমি অ্যান্সারে গেলাম, দেখি সবাই কি কি অ্যান্সার দিয়েছে, চেক করি। বাহ বাহ বাহ, ম্যাক্সিমাম সবাই ডি বলছে, বাহ ভেরি গুড, ভেরি গুড। রাইট অ্যান্সার ইজ অবভিয়াসলি ডি। তার কারণটা হচ্ছে আমি একবার আলোচনা করি, বলছে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল দ্য লার্নার লার্ন হিমসেলফ। এখানেই তো বাদ চলে গেছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি লার্নার নিজে থেকে শেখে? নিজে থেকে শেখে না, নিজে থেকে শেখে কোন জায়গায়, সেলফ ডিরেক্টেড লার্নিং সব থেকে ভালো। বা যদি আমি ওই লেভেল অফ টিচিং ও দেখি, তাহলে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, এখানে টিচারের একটা রোল আছে, টিচার তো একটা কারণ হচ্ছে, তাহলে লার্নার লার্ন হিমসেলফ হচ্ছেই না। তাহলে এ বাদ চলে যাচ্ছে, সি বাদ চলে যাচ্ছে, তাহলে থাকলো পরে বি আর ডি। আচ্ছা তারপরে দেখি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইজ হায়ার কোয়ালিটি দ্যান মেমোরি লেভেল অফ টিচিং, অবভিয়াসলি এটা থাকতে মানে মানে দুই হচ্ছে। আচ্ছা ক্র্যামিং অ্যান্ড রোট লার্নিং ইজ নট কারেজ ইন আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অবভিয়াসলি। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তো আমরা রোট লার্নিং কে এনকারেজ করি না, আমরা মনে করি কি কোনো জিনিসকে আরো ভিতরে গভীরে গিয়ে আলোচনা করতে হবে এবং গভীরে গিয়ে আমাদেরকে সেই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আমাদের 2, 3 এবং লাস্ট হচ্ছে মরিসন গেভ আ মডেল ফর আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অবভিয়াসলি মরিসনই দিয়েছিলেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তাহলে 2, 3 আর 4। তার মানে যদি আমাদের এইটা আমরা যদি 1 আর 3 কে এলিমিনেট করি, জাস্ট এই দুটো, মানে এই প্রশ্নগুলোতে এইভাবে করা যায়। এবং যদি আমাদের এরকম হয় আমরা 4টে অপশন জানি না, তাহলে আমরা এলিমিনেট পদ্ধতি অ্যাপ্লাই করবো। এরকম 1 বাদ চলে যাচ্ছে, 1ও বাদ চলে যাচ্ছে। আর এটা রোট লার্নিং কে এনকারেজ করার কথা বলা হচ্ছে, মানে রোট লার্নিং কে নট এনকারেজ করার কথা বলছে। তার মানে সি কে অ্যাকসেপ্ট করবে, তাহলে 1 বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে বি আর ডি থাকছে, 1 বাদ চলে গেলে এ আর সি বাদ চলে যাচ্ছে। আর সি তো সি কে বাদ দেবো না, অ্যাকসেপ্ট করবো, সি কে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ নট এনকারেজের কথা বলেছে। তাই আমরা 2, 3 আর 4 যেটা, সেটাই হচ্ছে অপশন ডি, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো আশা করছি আজকে তোমাদের পড়ে ভালো লেগেছে, এবং এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা নির্দ্বিধায় আমাকে, আমার এই নাম্বার আছে এখানে, তোমরা আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো, আমি সবভাবেই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। এবং আরো তো তোমাদের অনেক ফ্যাকাল্টি আছে, সবাই তোমাদের জন্য মানে সব রকম ভাবে সাহায্য করার জন্য রেডি। তোমরা শুধুমাত্র একটু মুখটা বলো যে আমরা স্যার এটা করবো, আর তোমরা নিজেকে স্বপ্ন দেখো যে আমরা জিআরএফ পেতে চাই। তারপরে দেখো এডুকেটেন্স প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এডুকেটেন্স আছে। তো এইটা আমার নাম্বার এবং এইটা আমার মেল আইডি 8617735275, আর এইটা আমার মেল আইডি। তোমরা এখান থেকে আমাকে মেসেজ করে জানতে পারো, আর তোমরা স্যারদেরকে জিজ্ঞেস করে স্যারদের থেকেও সমস্যার সমাধান করে দিতে পারো। তোমরা মেন সমস্যা মানে মেন অবজেক্টিভ হচ্ছে তোমরা পড়ো, ভালো করে পড়ো এবং টার্মটা পড়ো। আজকে কিন্তু তোমরা ইউনিট 1 এর পুরো একটা টার্ম, একটা ইউনিট 1 এ 4টে সাব ইউনিট থাকে, তার একটা পুরো সাব ইউনিট তোমাদের উঠে গেল। তোমরা ভাবো তো এরকম ভাবে 40টা আমাদের সাব ইউনিট আছে,
এই 40টা সাব ইউনিট যদি আমরা এত ভালো করে তুলতে হয় তাহলে জেআরএফ কি করে আমাদের থেকে হাতছাড়া হবে। এই মানে এমটা নিয়েই এইভাবেই আমরা পড়ার জন্য এগিয়ে যাব। আমাদের নেক্সট ক্লাসও আছে সোমবার আমরা নেক্সট পড়াগুলো পড়বো। তোমাদের রুটিন অলরেডি দেওয়া আছে, তো তোমরা ওইটা ভালো করে করে নিও। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো করে করতে পেরেছো। আমার ল্যাপটপের ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে, আমি ভিডিওটা এটা অফ করেই কথা বলি। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি কোনো অসুবিধা হয় তোমরা তো আছোই, মানে তোমরা তো আমি তো বলে দিলাম, তোমরা গ্রুপে জানতে পারো বা করে জিজ্ঞেস করতে পারো। তোমরা পড়াটা রেডি রেখো, তোমরা তো মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তোমরা পড়াটা সুন্দর করে রেডি রেখো, সুন্দর করে পড়াটা চালু রেখো। এই পড়াতেই তোমরা যদি এইভাবে একটু পড়ো আর একটু প্র্যাকটিস করো, তোমাদের চোখ বন্ধ করে জেআরএফ হয়ে যাবে। এর গ্যারান্টি অ্যাজ আ টিচার হিসেবে আমি নিজে নিচ্ছি। এবং এডুকেশন প্রত্যেকটা ফ্যাকাল্টি তরফ থেকে আমি আবার বলছি, প্রত্যেকটা ফ্যাকাল্টি সবসময় তোমাদের সমস্যা সমাধান করার জন্য আছে। তোমরা শুধুমাত্র একটা হাত বাড়াও, এডুকেটর তোমাদের দিকে 4, 10, 15, 100 হাত বাড়িয়ে দেবে। তো তোমরা শুধুমাত্র একটু একটা হাত বাড়াও, ঠিক আছে? আমি আশা করি সবাই আজকে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরের দিনও তোমরা এরকম হাইলি মোটিভেটেড হয়ে পড়তে আসবে। এবং স্যার খাতা করতে বললেন না? একটা খাতা করবে তোমরা। এই যে একটা পড়লে তোমার একটা আইডিয়া হলো। তোমরা আজকে একটু পর একটু ঘন্টাখানেক মতো রেস্ট নিয়ে তোমরা সিলেবাস টু তোমরা নিজের মতো করে লিখবে, যেটা তোমরা বুঝতে পেরেছো। পেডাগজি বলতে গেলে তোমরা যেটা বুঝেছো, পেডাগজিক্যাল অ্যানালিসিস বলতে গেলে যেগুলো বুঝেছো, ক্রিটিক্যাল পেডাগজি বলতে গেলে যেটা বুঝেছো। হ্যাঁ, তুমি রেফারেন্সের সাহায্য নাও, বাট নিজের একটা হ্যান্ড নোট বানাও। এই হ্যান্ড নোটটা প্রচন্ড লেভেলের সুবিধা করে। আমি নিজেও হ্যান্ড নোট বানিয়েছি এবং হ্যান্ড নোটটা আমাকে প্রচন্ড লেভেলের সুবিধা দিয়েছে। আমি এই জন্য এটা বারবার বলছি। তো ঠিক আছে, আমি ভাবছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইভাবেই মোটিভেটেড হয়ে সবাই পড়তে আসবে, পড়বে। একটু চেষ্টা করো জেআরএফ চোখ বন্ধ করে হয়ে যাবে।